ठीक है, तो शुरू করছি। হ্যাঁ, ওকে। অডিও ভিডিও ক্লিয়ার? স্টার্ট করছি। অডিও ভিডিও ক্লিয়ার তো না করব? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে। হুম। তো লাস্ট ক্লাসে আমরা স্টার্ট করেছিলাম একটা নিউ চ্যাপ্টার, তার নাম ছিল হাইড্রোলজি। আর হাইড্রোলজির ডেফিনেশন কি বলেছিলাম? হাইড্রোলজির ডেফিনেশন দিয়েছিলাম যে হাইড্রোলজি হচ্ছে দ্যাট ব্রাঞ্চ অফ সায়েন্স that deals with occurrence, distribution, and circulation of water in different forms present in the Earth's atmosphere. মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মনে আছে। So basically, এটা হচ্ছে occurrence, circulation, and distribution of water of the Earth and the Earth's atmosphere. তারপরে বলেছিলাম যে ওয়াটারের ডিফারেন্ট ফর্মস, ওয়াটারের ডিফারেন্ট ফর্মস হিসেবে কি কি জিনিসের নাম হয়েছিল? রেন্স হতে পারে, সেটা ড্রিজল হতে পারে, হেল মানে শিলাবৃষ্টি ইত্যাদি হতে পারে। ঠিক আছে, তো এই কনটেক্সটে হাইড্রোলজি নিয়ে আলোচনার পূর্বেই আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে ক্যাচমেন্ট। ঠিক আছে, হাইড্রোলজি আলোচনার আগে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাচমেন্ট। ক্যাচমেন্ট or drainage basin. Okay, drainage basin. সো ক্যাচমেন্ট বা ড্রেনেজ বেসিন জিনিসটা কি? প্রথমত হচ্ছে বেসিনের সঙ্গে সবাই পরিচিত, বা একটা ফানেলের কথা ভাবো। ঠিক আছে, যে একটা ফানেলে আমরা কি করি না, ধরো এই ফানেলের মধ্যে যদি আমি জল ঢালি, ওকে, তো ফানেল এই গোটা এরিয়াটা, ফানেল সেই গোটা এরিয়াতে যে বৃষ্টি বা স্যার জলটা আপনার পড়ছে কথাগুলো সেই কাটা কাটা জলটাকে আসছে স্যার। কালেক্ট করে, সেই জলটাকে। স্যার আপনার কথাগুলো কেটে যাচ্ছে। স্যার তোমার খুব ইন্টারনেট স্লো কানেকশনটা আসছে। একবার চেক করো, খুব স্লো স্যার আসছে। নেট স্যার আমার নেটওয়ার্ক ঠিক স্লো আছে এর স্যার। জন্য, স্যার নেটওয়ার্ক স্লো এর জন্য হচ্ছে। ঠিক আছে, এটা রেকর্ডিংও রইলো, অসুবিধা নেই। ওকে, যাই হোক, তো প্রথমত যেমন একটা ফানেলে, এবার ক্লিয়ার না এখনো স্লো আসছে? হ্যাঁ স্যার ঠিক আছে। না স্যার এবারে ক্লিয়ার আছে। ওকে, সো যেমন একটা ফানেলের মুখে যদি আমি জল ঢালি, তাহলে ফানেলের মুখ থেকে কি হবে না, ফানেলটা মেনলি সমস্ত জলটাকে কালেক্ট করবে, নিয়ে সমস্ত জলটাকে কালেক্ট করার পরে সেই জলটাকে একটা পার্টিকুলার আউটলেটের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, বাট এই ফানেলটা জল কালেক্ট করছে এন্টায়ার সারফেস এরিয়াটা দিয়ে, এন্টায়ার মুখটা দিয়ে জল কালেক্ট করে একটা পার্টিকুলার আউটলেটের দিকে সেই জলটাকে ড্রাইভ করছে। এইবারে ঠিক সেমনি ক্যাচমেন্ট হচ্ছে একটা ল্যান্ড মাস। ওকে, ক্যাচমেন্ট হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল ল্যান্ড মাস, যেটা একটা ফানেলের মতনই কাজ করে। কি রকম ভাবে কাজ করে না, বেসিক্যালি a catchment is a catchment
or drainage basin or a drainage basin is a region of land where water from precipitation মানে কি, either in forms of snow, either in forms of rain or in forms of কি বলবো, hail মানে শিলাবৃষ্টি ইত্যাদি, drains downhill into a body of water, such as river, lake, dam, estuary মানে মোহনা, বাংলাতে যেটাকে মোহনা বলি আমরা, ওকে, estuary, wetland, sea or ocean. চলো, সো ক্যাচমেন্ট অর ড্রেনেজ বেসিন হলো মূলত একটা ভূখণ্ড, রিজিয়ন অফ ল্যান্ড, বেসিক্যালি ভূখণ্ড, where যেখানে ওয়াটার ফ্রম দ্য প্রেসিপিটেশন অর স্নোমেল্ট, বৃষ্টি অথবা বরফ গলা জল, ড্রেনস ডাউনহিল ইনটু এ বডি অফ ওয়াটার। ওকে, যেমন এই একটা ফানেলে যে প্রেসিপিটেশনটা হচ্ছে বা যে জলটা আমরা ঢালছি, সেই জলটা এই এন্টায়ার সারফেস এরিয়া থেকে কালেক্ট করে জলটাকে চ্যানেলাইজ করছে কোথায় না, একটা পার্টিকুলার আউটলেটের দিকে। ঠিক সেমনি এখানে ক্যাচমেন্ট হচ্ছে একটা ভৌগোলিক ভূখণ্ড, যেটা সেই এরিয়ার উপরে, এই যে ভৌগোলিক ভূখণ্ড যার উপরে যে বৃষ্টিপাতটা হচ্ছে, সেই বৃষ্টিপাতটাকে আলটিমেটলি কোথায় নিয়ে যাচ্ছে হচ্ছে যেখানে আমার পার্মানেন্ট কোনো একটা ওয়াটার বডি রয়েছে, অর্থাৎ সেটা হতে পারে সমুদ্র, সেটা হতে পারে এস্টুয়ারি, সেটা হতে পারে ওয়েটল্যান্ড, সেটা হতে পারে কোনো বড় নদী ইত্যাদি। ঠিক আছে, সো এই কনসেপ্টটাকে আমরা বলি ক্যাচমেন্ট অর ড্রেনেজ বেসিন। সো ক্যাচমেন্ট মূলত কি হয় না, দ্য ক্যাচমেন্ট ইনক্লুডস বোথ দ্য স্ট্রিম অ্যান্ড দ্য রিভার। দ্য ক্যাচমেন্ট, স্যার আরেকবার বলবেন? যেমন ফানেলের উপরে যে জলটা দেওয়া হয়, সেই ফানেলের মুখ বরাবর যতটা অংশ জুড়ে জল এসে জলটাকে ফানেল কালেক্ট করে একটা পার্টিকুলার আউটলেট এর দিকে নিয়ে যায়, ঠিক সেমনি ক্যাচমেন্ট হলো এমন একটা ভৌগোলিক ভূখণ্ড, ল্যান্ডমাস, যেখানে যার উপরে আপতিত বৃষ্টিপাত অথবা তুষারপাতের ফলে যে জলটা হয়, সেই জলটাকে ও একটা নির্দিষ্ট আউটলেট এর দিকে নিয়ে যায়। এই নির্দিষ্ট আউটলেটটা কি? সেই নির্দিষ্ট আউটলেটটা হচ্ছে কোনো সমুদ্র হতে পারে, কোনো এস্টুয়ারি অর্থাৎ মোহনা হতে পারে, কোনো বড় নদী হতে পারে। ঠিক আছে, সেই ভৌগোলিক ভূখণ্ডকে আমরা মূলত ক্যাচমেন্ট বলি। বোঝাতে পারছি? ওয়াটারের পর কি লিখেছেন ওটা? বডি অফ ওয়াটার, তারপর বডি অফ ওয়াটার, তারপর such as মানে যথা, রিভার, লেক, ড্যাম, এস্টুয়ারি এটসেট্রা। ওকে, আমি একটু পরে আরেকবার কোন ফিগারের থ্রু দিয়ে দেখাচ্ছি। সো দ্য ক্যাচমেন্ট ইনক্লুডস both the streams and the rivers from which water drains into those channels. Water drains into those channels. Okay, so the catchment includes both the streams and the rivers from which water drains into those channels. চলো এই ব্যাপারটা একবার পিক্টোরিয়াল ডেসক্রিপশনে দেখি। ওয়েট,
ওকে, ঠিক। তো এবার দেখো যে ক্যাচমেন্ট কি বললাম, ক্যাচমেন্ট বললাম এটা হচ্ছে একটা ভৌগোলিক ভূখণ্ড, ঠিক আছে। আমি যদি ভৌগোলিক ভূখণ্ডটাকে দেখি তাহলে দেখবো দিস ইজ, এই যে ড্যাশড লাইন দিয়ে দেখানো আছে সেই ড্যাশড লাইনটা হচ্ছে আমার ভৌগোলিক ভূখণ্ড, ঠিক আছে। এবারে এই ভূখণ্ডে নীল রঙের যে এই শাখা প্রশাখা গাছের মতো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে নদী। এবার এই ক্যাচমেন্টের ওপরে, এই ক্যাচমেন্টের ছবিটা দেখে যদি আমরা বুঝতে পারি, ছবিটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এর দু সাইডের জমিটা কম্পারেটিভলি উঁচু আর মাঝের জায়গাটা কম্পারেটিভলি ডিপ্রেসড, অর্থাৎ সেই জন্য মাঝের জায়গাটাকে আমি ভ্যালি বলছি, উপত্যকা, আর এই অংশটা হাইল্যান্ড, কম্পারেটিভলি উঁচু অ্যাজ কম্পেয়ার টু দ্য মিডল পোর্শন, ঠিক। এইবারে এই জমির উপরে বা এই ভূখণ্ডের উপরে যদি আমার বৃষ্টিপাত হয় বা প্রেসিপিটেশন হয় তাহলে কি হবে, এখানকার জলগুলো, সমস্ত জল বেসিক্যালি এই ঢালবে, এই নদীর গায়ে মিশবে, এই নদী বরাবর জল আলটিমেটলি মিশবে, সেই নদী বরাবর যে জলটা এসে মিশলো সেই জলটা আলটিমেটলি টার্গেট কি, সেই নদী আলটিমেটলি মিশবে কোথায়, সমুদ্রের কাছাকাছি জায়গাতে বা অন্য কোনো বড় নদীতে, অথবা মোহনাতে গিয়ে মিশবে, অথবা কোনো সমুদ্রে গিয়ে মিশবে। সো আলটিমেটলি এই বৃষ্টির জলের ফাইনাল ডেস্টিনেশন কি, নদী বরাবর বাহিত হয়ে ও পৌঁছাবে আউটলেটের দিকে, অর্থাৎ যে সমুদ্র বা এস্টুয়ারি বা বড় রিভারের দিকে। সো আমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার ক্যাচমেন্ট কি না, আমার এই যে ক্যাচমেন্ট হলো সেই ক্যাচমেন্টটা হচ্ছে এই যে বিস্তীর্ণ ভূখণ্ড, ভৌগোলিক ভূখণ্ড, এবং সেইখানে বাহিত যে সমস্ত নদ নদী, শাখা প্রশাখা, শাখা নদীগুলো রয়েছে সেইগুলো, যেটা সমস্ত প্রেসিপিটেশনের ওয়াটার অর্থাৎ বৃষ্টি এবং তুষার এর থেকে পাওয়া জলটাকে একটা নির্দিষ্ট আউটলেট অর্থাৎ এস্টুয়ারি বা সি অথবা ওশিয়ানের দিকে নিয়ে যাচ্ছে। সো দিস পার্টিকুলার ল্যান্ড মাস ইনক্লুডিং দিস সিস্টেম অফ রিভার, যেটাকে আমরা ড্রেনেজ সিস্টেম বলি, সেই গোটা জিনিসটাকে একসঙ্গে আমরা বলে থাকি কি, ক্যাচমেন্ট। বলো ক্লিয়ার না নয়? হ্যাঁ স্যার। ওকে, এইখান থেকে দুটো জিনিস বোঝা যাচ্ছে। এক নম্বর হচ্ছে এই অংশটা আর একটা যেমন ক্যাচমেন্ট, সিমিলারলি এইখানে আমার আরেকটা ক্যাচমেন্ট এক্সিস্ট করছে। সো এই দুটো ক্যাচমেন্ট পরস্পরের মাধ্যমে পরস্পর থেকে পৃথক হয়ে রয়েছে। পৃথক হয়ে রয়েছে কি দ্বারা, তুমি যদি এই সাইডটা ভালো করে অবজার্ভ করো তাহলে দেখবে এর মাঝের অংশটা কিন্তু খাল, মানে ভ্যালি টাইপের, উপত্যকা, ডিপ্রেসড ল্যান্ড। সিমিলারলি এই অংশটাও ডিপ্রেসড ল্যান্ড, এবং এই দুটো মাঝখানের ক্যাচমেন্টের মাঝখানের অংশটা কি, এই ক্যাচমেন্টের মাঝখানের অংশটা হচ্ছে হাইল্যান্ড, ঠিক আছে। সো দ্য সেপারেশন বিটুইন টু অ্যাডজাসেন্ট ক্যাচমেন্ট, দুটো সন্নিহিত ক্যাচমেন্ট আর ড্রেনেজ বেসিনের মাঝখানের সেপারেশনের জায়গাটা হয় অলওয়েজ হিলি রিজিয়ন অর রিচ, ঠিক আছে, একটা উঁচু জায়গা। বুঝতে পারছি? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে দুটো ক্যাচমেন্ট ইজ টু ক্যাচমেন্টস আর সেপারেটেড বাই আ হিল অর রিজ অর মাউন্টেন, ঠিক আছে। এবারে এই ক্যাচমেন্টটাকে যদি আমি উপর থেকে দেখি টিপিক্যালি, তাহলে বিভিন্ন জায়গার ক্যাচমেন্টের বিভিন্ন রকমের শেপ হয়, তবে শেপটা খুব একটা ইজিয়ার শেপ নয়, কারণ ভৌগোলিক বিস্তীর্ণ ভূখণ্ডের প্ল্যান সেটা কখনোই সহজ জিওমেট্রি হবে না। সো এইখানে আমি যদি দেখি তাহলে এটা কম্পারেটিভলি ইজিয়ার জিওমেট্রি ভাবতে পারো। সো এরকম টাইপের লাগবে, এবং এইখানে যে শাখা প্রশাখা গুলো দেখতে পাচ্ছ সেগুলো কি, সেগুলো হচ্ছে আমার নদী। ওকে, এইবারে ক্যাচমেন্টে কতগুলো নদী আছে, তার মানে একটা জিনিস ক্লিয়ার যে ক্যাচমেন্টের মধ্যে নদীও ইনক্লুডেড অ্যাজ ওয়েল অ্যাজ ভূখণ্ড মানে ল্যান্ড মাসও ইনক্লুডেড। ফ্যাক্ট, ক্যাচমেন্টে অবস্থিত যে নদীগুলো রয়েছে বা স্ট্রিম বা যে জলাধারগুলো রয়েছে সেই স্ট্রিমের থ্রু দিয়ে ওই ক্যাচমেন্ট তার মধ্যে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেই বৃষ্টিপাতটাকে ড্রেন করাচ্ছে ডাউন হিল টুয়ার্ডস দ্য পার্টিকুলার পয়েন্ট। দ্যাট পয়েন্ট ইজ, তার মানে আমার এই জায়গাটা কি হয়, এটা কোনো মোহনা, আউটলেট অফ দ্য ক্যাচমেন্ট, দিস পার্টিকুলার পয়েন্ট ইজ দ্য আউটলেট অফ দ্য ক্যাচমেন্ট। তার মানে যত বৃষ্টির জল রয়েছে সব বৃষ্টির জল আলটিমেটলি বাহিত হবে এই নদী দিয়ে, এই নদী দিয়ে বাহিত হয়ে কোথায় আসবে, ক্যাচমেন্টের আউটলেট পয়েন্টে। তার মানে এবারে তোমরা আমার একটা কথা বলো তো, এই যে কোনো ক্যাচমেন্টের যে আউটলেট, দ্যাট উইল বি দ্য
বটম মোস্ট পয়েন্ট আর ডাউন মোস্ট পয়েন্ট, কারণ গোটা জল আলটিমেটলি জমির ঢালটা ধাবিত হয়ে কোন দিকে আসছে, দিস পয়েন্ট, আউটলেট পয়েন্ট। ফ্যাক্ট। এই কনটেক্সটে একটা জিনিস আছে, সেই জিনিসটাকে বলা হয় যে অর্ডার অফ দ্য ক্যাচমেন্ট। ওকে, অর্ডার অফ দ্য ক্যাচমেন্ট। অর্ডার অফ দ্য ক্যাচমেন্ট কি না, সে ফর এক্সাম্পল এটা উদাহরণ দিয়ে আমি বলার চেষ্টা করি যে এই ক্যাচমেন্টের অর্ডার কি রকমের হবে। অর্ডার কি না, এইখানে একটা নদী, এইখানে একটা নদী, সো আমি এখানে নামকরণ করলাম 1। ওকে, এইখানে আরেকটা নদী, আরেকটা শাখা নদী 1। ওকে, এই দুটো নদী মিশেছে এই নোডে, এবার সেখান থেকে এই নদীটা প্রবাহিত হচ্ছে। তো এই নদী, দুটো শাখা নদী থাকার জন্য এই নদীর নাম কি, 2। So order of this stream is 2. Okay, so order of this stream is 2. ঠিক আছে। Similarly এই যে নদী একটা 1, এই নদী একটা, সো এক আর এক মিশেছে, আলটিমেটলি এই নদীর নাম কি, 2। এই নোডের কথা ভাবো, এই নোডে সেকেন্ড অর্ডারের আরেকটা নদী এসছে, এই নোডে সেকেন্ড অর্ডারের আরেকটা নদী এসছে, হেন্স এইখান থেকে এই অংশটা, দিস উইল বি নেমড আফটার 3, নাম্বার 3। ওকে, সিমিলারলি এইখানে এই অংশটুকু কি 1, কারণ এর আগে পিছু কিছু নেই, কাজেই এটা ফার্স্ট অর্ডারের নদী বা স্ট্রিম। ওকে, 3 আর 1 এটা মিলে গেছে যখন, এই যখন যেখানে যা ধাবিত হচ্ছে এই অংশটুকু 3। সিমিলারলি এই ক্ষেত্রে এই স্ট্রিমের অর্ডার কত, 1। এই স্ট্রিম এত অংশের অর্ডার কত, 1। 1 আর 1 মিশেছে এই নোডে, তাহলে এই স্ট্রিমটা যেটা রয়েছে সেই স্ট্রিমের অর্ডার কত, 2। এই স্ট্রিমের অর্ডার কত, 1। এই স্ট্রিমের অর্ডার কত, 1। এই ছোট অংশটার অর্ডার কত, 2। 2 আর 2 দুটো সেকেন্ড অর্ডার স্ট্রিম মিশেছে, তাহলে এই স্ট্রিমের অর্ডার কত, 3। ওকে, আমি কি বোঝাতে পারছি? মানে একটা স্ট্রিম মানে জলাধারের কি রকম ভাবে অর্ডার ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি কি মানে আমার যে বক্তব্যটা রাখছি সেটা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, সো এইভাবে এরকম যে অসংখ্য শাখা প্রশাখা রয়েছে এই যে নদীগুলোর, আমরা এমনি করে ধীরে ধীরে গোটা ক্যাচমেন্টে কত অর্ডার অবধি যাচ্ছে সেই অর্ডারটা বার করি, এবং সেটা বার করার উপায় কি না, আমাদের এক একটা শাখা নদী, এক একটা নদীর সেগমেন্ট কে অ্যানালিসিস করে করে আসতে, যে এটা ফার্স্ট অর্ডারের স্ট্রিম, এটা ফার্স্ট অর্ডারের স্ট্রিম, এরা মিশেছে এই নোডে, এখান থেকে তাহলে কি হবে, 1 আর 1 মিশে গিয়ে 2 নম্বর অর্ডার হবে। সিমিলারলি এইখানে থার্ড অর্ডারের একটা স্ট্রিম যেটা মিশেছে 1 নম্বর অর্ডারের সঙ্গে, এবং ফাইনালি এটা চলে যাচ্ছে থার্ড অর্ডারে। সো ইরিগেশন ডিপার্টমেন্টে এরকম কাজ আকছাড় করতে হয়। সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য অর্ডার অফ দ্য ক্যাচমেন্ট। সো ফাইনালি ক্যালকুলেট করতে করতে আউটলেট পয়েন্টে যখন আসবে, মানে যেটা আমার মেইন স্ট্রিম, এই যে যেটা আমার মেইন স্ট্রিম, সেইখানে এই আউটলেটে আসার পূর্বে যত অর্ডার বেরোবে সেই অর্ডারটাই হচ্ছে আমার ফাইনালি রিকোয়ার্ড অর্ডার অফ দ্য ক্যাচমেন্ট। দিস ইজ অর্ডার অফ দ্য ক্যাচমেন্ট। ওকে, অর্ডার অফ দ্য ক্যাচমেন্ট এইভাবে আমরা বার করি। যাই হোক, তাহলে ক্যাচমেন্টের বেসিক ডেফিনেশন ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তোমরা আমাকে এই যে ক্যাচমেন্ট এরিয়াটা আছে, এই ক্যাচমেন্ট এরিয়ার অর্ডারটা অ্যাসাইনমেন্টে করে দিও। ঠিক আছে, কত অর্ডার আসছে, কিভাবে করতে হবে বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ কিভাবে স্যার, করতে বলছি হবে সেটা বুঝতে নিজেরা। পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। বলছি নিজেরা যে কোনো এরকম টাইপের এঁকে পরেও করতে পারি তো, একদম হুবহু এটা না এরকম হলেও হবে তো? টাইপের এঁকে নয়, এরকম টাইপের এঁকে নয়, আমি এটা তোমাদের সার্কুলেট করে দেবো, তোমরা এটারই কত অর্ডার আসছে সেটা বার করবে। ঠিক আছে, আচ্ছা স্যার। তোমরা এখানে একটা জিনিস মানে নোটিস করো, প্রিন্ট আউট করে? তোমরা এখানে একটা জিনিস নোটিস করবে, সেটা হচ্ছে 3 নম্বর অর্ডারের ক্যাচমেন্ট, এই 3 নম্বর অর্ডারের স্ট্রিম আর 1 নম্বর অর্ডারের স্ট্রিম মিশে গিয়ে কিন্তু 3 নম্বর অর্ডারেরই স্ট্রিম হয়েছে। whereas 2 নম্বর অর্ডারের এই স্ট্রিম আর 2 নম্বর অর্ডারের এই স্ট্রিম মিশে গিয়ে 3 নম্বর হয়েছে। কাজে অলওয়েজ রিমেম্বার যে 3 নম্বর অর্ডারের সঙ্গে যদি কোথাও 2 নম্বর অর্ডার ম্যাচ করে,
দ্যাট উইল রিমেন দ্য হায়ার অর্ডার, 3 নম্বর অর্ডারের স্ট্রিমই থাকবে। কিন্তু 3 নম্বর অর্ডারের সঙ্গে যদি 3 নম্বর অর্ডারের স্ট্রিম মেশে বা 4 নম্বর অর্ডারের স্ট্রিম মেশে, তাহলেই সেটা কিন্তু 4 নম্বর অর্ডারের ফাইনাল স্ট্রিম হবে। বুঝলে? আচ্ছা এক স্যার, নম্বর এখানে অর্ডার কি? থার্ড অর্ডারের 2.8 স্ট্রিমটা এসএনএ যে মেন তোমার- স্ট্রিমে এসএনএ জয়েন করেছে, ওখানটাতে কি লিখবো? 3 অর্ডারের স্ট্রিম। এইখানে তো আমি কিছু ওটা যেরকম বেরোবে এখানে সেরকম। এখানে আমি এখানে এখনো পর্যন্ত কিছু বলতে পারবো তো? এখানে আমি কি করে এখনো পর্যন্ত বলবো? কারণ এই যে যে স্ট্রিমে এসে মিশেছে তার উৎস থেকে, ধরো তার উৎসটা কোথায়, তার উৎস হচ্ছে এই পয়েন্ট থেকে। এইটা 1 নম্বর অর্ডারের স্ট্রিম, এইটা 1 নম্বর অর্ডারের স্ট্রিম, এইটা কত, এখান থেকে যাচ্ছে 2 নম্বর অর্ডারের স্ট্রিম। কত দূর অব্দি 2 নম্বর? এত দূর অব্দি 2 নম্বর। এখানে 1 নম্বর, এখানে 1 নম্বর, তাহলে এখান থেকে কত, এখান থেকে আসছে 2 নম্বর। সো 2 আর 2 এখানে 3 নম্বর হয়ে গেছে। 3 নম্বর। আচ্ছা, তার আগে দেখো এইখানে 1 নম্বরের, এখানে 1 নম্বরের, হ্যাঁ এই জায়গাটা 2 নম্বর। 2 নম্বরের সঙ্গে এই পয়েন্টে 1 নম্বরের স্ট্রিম মিশছে, কাজে এই জায়গাটাও 2 নম্বরের স্ট্রিম। 2 নম্বরের সঙ্গে এই আরেকটা 1 নম্বরের স্ট্রিম এসে মিশছে, এটাও 1 নম্বর, তাহলে রিমেনিং পোর্শনটাও 2 নম্বরের স্ট্রিম। এমনি করে ধীরে ধীরে এক এক থেকে, মানে একবারে টার্মিনাল এন্ড থেকে গিয়ে 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 যোগ করতে করতে যেতে হবে। ঠিক আছে? দেখো অর্ডার কত আসে, 4 আসে না 5 আসে। ঠিক আছে? সো স্যার ফাইনাল এটা একবার স্ট্রিমটাতে ট্রাই কি করো। লিখবো? বলো যেটা মেন আউটলেট বলো কি স্ট্রিম, বলছো? ওটাতে কি লিখবো? যেটা যেটা স্যার আউটলেট স্ট্রিম, মানে যেটা ফাইনাল মেন, ওটাকে অর্ডারিং করবো তো? ফাইনাল সেটা কি? যেটা, হ্যাঁ যেটা ফাইনালি বেরোচ্ছে, মানে এই যে আউটপুটে যেটা বেরোচ্ছে, ঠিক, বা যে এইখান থেকে যে স্ট্রিমটা আসছে, দ্য অর্ডার অফ দিস চ্যানেল, এটাই হচ্ছে অর্ডার অফ দ্য ক্যাশমেন্ট। হ্যাঁ স্যার। ঠিক আছে? দেখো এর অর্ডার কত আসে, 4 আসে না 5 আসে, দেখো। ঠিক আছে? যাই হোক, এবার একটা জিনিস তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি। আচ্ছা, এই জায়গাগুলো একটু আউট অফ দ্য টপিক হয়ে যাচ্ছে অ্যাজ পার ইউর সিলেবাস প্রবাবলি, এগুলো জানা উচিত। 1 নম্বর হচ্ছে যে এই যে বিদিখিচ্ছিরি রকমের আমার ক্যাচমেন্ট, এবার তোমায় যদি আমি বলি যে স্যার এই ক্যাচমেন্টের এরিয়াটা কত আমায় বার করে দেন, তাহলে তোমার পক্ষে এটা বার করা যথেষ্ট কঠিন কাজ, কারণ এটা তো নির্দিষ্ট কোনো শেপ নেই, তাই না? তাহলে সেই জন্য আমরা একটা গ্যাজেট ইউজ করি, প্ল্যানিমিটার। ওকে, প্ল্যানিমিটার, এগুলো এমসিকিউ হিসেবে অনেক আসে, সেই জন্য জাস্ট বলে রাখলাম। প্ল্যানিমিটারের কাজ কি? প্ল্যানিমিটার হচ্ছে একটা ঘড়ির ডায়ালের মতো জিনিস, ঠিক আছে? তো এইরকম একটা ছোট্ট হ্যান্ডি জিনিস, একটা ঘড়ির ডায়ালের মতো, যে যন্ত্রটাকে আমি এখানে যেমন পেনে করে হাত বুলিয়ে যাচ্ছি ক্যাচমেন্টের বাউন্ডারি বরাবর। ওকে, ক্যাচমেন্টের বাউন্ডারি বরাবর যেমন আঙুল বুলিয়ে গেলাম, পেন বুলিয়ে গেলাম, এই জিনিসটাকে এই বরাবর ঘোরাতে হবে। প্রথমে আমি একটা নির্দিষ্ট স্কেলে যে ক্যাচমেন্টের কথা আলোচনা করছি সেই ক্যাচমেন্টের একটা ম্যাপ বানাবো। সেই ম্যাপে চারদিক বরাবর আমি এই প্লেনিমিটার যন্ত্রটাকে জাস্ট ঘুরিয়ে যাব। ওকে, তাহলে এই প্লেনিমিটার যন্ত্র আমাকে ডাইরেক্টলি বলে দেবে যে এই গোটা যে রিজিয়ন বরাবর আমি ক্যাচমেন্টটা এঁকেছি, যার চারিদিকে আমি এই প্লেনিমিটারটাকে ঘোরালাম, তাহলে তার পেরিমিটার, দ্যাট ইজ দ্য পি, কত আর এরিয়া কত। ওকে, এই যন্ত্রটার নাম হচ্ছে প্লেনিমিটার, কি জন্য ইউজ করা হয় সেটাও বলা হলো। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, তাহলে এইবারে ক্যাশমেন্ট সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেছে হোপফুলি। তাহলে এবার আমরা ফার্দার এগোই না? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো এখানে। এই জিনিসটা রেকর্ডিং হচ্ছে, অবশ্য পেয়ে যাবে, কিন্তু কারো কোনো অসুবিধা থাকলে প্লিজ বলো, না এগোবো? এগোবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবারে প্রথম যখন আমরা বলেছিলাম, প্রথম যখন আমরা বলেছিলাম হাইড্রোলজির আলোচনাতে যে প্রেসিপিটেশন, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো প্রেসিপিটেশন কি বলেছিলাম না? প্রেসিপিটেশন বলেছিলাম, দ্য টার্ম প্রেসিপিটেশন, এটা আর আগের দিনও বলেছিলাম, দ্য টার্ম প্রেসিপিটেশন denotes all forms of rainfall. Okay,
sorry, all forms of, sorry, denotes all forms of water that reach the earth, that reach the earth from atmosphere. ঠিক আছে, তাহলে এবারে অল ফর্মস যখনই বলছি, তো জলের কি কি ভাবে আমাদের পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প এসে পৌঁছায় বা জল এসে পৌঁছায়। দ্য ফার্স্ট ফর্ম ইজ রেইন, যেটা বলতে বলতে আগের দিন শেষ হয়েছিল। সো রেইন ইজি, কারণ কি সব থেকে বেশি হয় ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। ইট ইজ দ্য প্রিন্সিপাল ফর্ম অফ প্রেসিপিটেশন। মুখ্যত বৃষ্টিপাতই হচ্ছে প্রিন্সিপাল ফর্মস অফ প্রেসিপিটেশন, প্রিন্সিপাল ফর্ম অফ প্রেসিপিটেশন। এবার রেইনকে ডিফাইন করা যাক। প্রেসিপিটেশন, ওকে, the term rainfall is used to describe precipitations in the form of water drops, of size larger than 0.5 millimeter. Tremendous important in terms of MCQ question. ঠিক আছে, মানে বৃষ্টি কাকে বলবো? দেখো, নর্মাল ডেইলি লাইফে আমরা বৃষ্টিপাত বলি, শিলাবৃষ্টি কথাটার সঙ্গে পরিচিত, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত এই কথাটার সঙ্গে পরিচিত। বাট বৃষ্টি অ্যাকিউরেটলি, মানে ইন টার্মস অফ দ্য অ্যাজ পার স্ট্যান্ডার্ড কনভেনশন, আমরা বৃষ্টিপাত কাকে বলবো? যেখানে জলের ড্রপলেট বা জলকণার সাইজ যদি 0.5 মিলিমিটারের থেকে বড় হয়, তাহলে আমরা তাকে রেন বলবো। ওকে, সো এইটা সারা জীবনের জন্য মনে রাখবে। দেন দ্য ম্যাক্সিমাম সাইজ অফ রেনফল or raindrop about 6 millimeter. তাহলে যদি এবার সেকেন্ড কোয়েশ্চেন করা হয় যে তোমার রেইনফলে রেইনড্রপের সাইজ কত হয়, 0.5 মিলিমিটারের থেকে বেশি বাট 6 মিলিমিটার থেকে কম। ওকে, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, এনি ড্রপ larger than 6 millimeter tends to break up into drops of smaller sizes during its fall from clouds. ওকে, মানে যখন বৃষ্টিপাত হয় তখন মেঘ থেকে যে জলকণাগুলো ভূখণ্ডে আছড়ে পড়ে, পৃথিবীতে আছড়ে পড়ে, সেই জলকণাগুলোর যদি সাইজ 6 মিলিমিটারের থেকে বেশি হয়, তাহলে সেগুলো আছড়ে পড়ার আগে ছোট ছোট আরো অসংখ্য জলকণায় বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এবার অন দ্য বেসিস অফ, এবার আমরা অনেক সময় বলি না হালকা বৃষ্টি হয়েছে, মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে, বা ভারী সম্ভাবনা হয়েছে, ভারী বর্ষণ হয়েছে। এই যে কথাগুলো, এই কথাগুলোর একটা নির্দিষ্ট মাপকাঠি আছে। তো বৃষ্টিপাত হলে বা কি তীব্রতায় বৃষ্টিপাত হলে সেটাকে আমরা ভারী বর্ষণ বলবো, কি তীব্রতায় বৃষ্টিপাত হলে সেটাকে আমরা মডারেট বা মাঝারি বৃষ্টিপাত বলবো। সেইগুলোর একটা পরিসংখ্যান আছে, একটা কোয়ান্টিটি আছে। সেই কোয়ান্টিটি গুলো দেখি, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ইটস ইন্টেন্সিটি। ইটস মানে কি? দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেইনফল, কতটা তীব্রতা রেইনফলের, তার ভিত্তিতে ইটস ইন্টেন্সিটি বা রেইনফল ইন্টেন্সিটি করে দিচ্ছিল।
rainfall intensity. Okay, rainfall intensity. Rainfall is classified as follows. ठीक है, কি এক নম্বর পয়েন্ট, লাইট রেন, হালকা বৃষ্টি। কখন বলবো? 2.5 millimeter per hour. Okay. Second point, moderate rain. 2.5 millimeter per hour to 7.5 millimeter per hour. Third, heavy rain. ওকে, হেভি রেন কাকে বলবো? যদি গ্রেটার দেন 7.5 মিলিমিটার পার আওয়ার হয়। এবারে দুটো জিনিস এখানে অবজার্ভ করার বিষয়। প্রথমত হচ্ছে রেনফলের কথা আমরা বলছি, এটা কি ইন্টেন্সিটি, দিস ইজ কল্ড ইন্টেন্সিটি অফ রেনফল। ঠিক আছে, দিস ইজ ইন্টেন্সিটি অফ রেনফল, মানে প্রতি ঘন্টায় কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। প্রতি ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ যদি 2.5 মিলিমিটার হয়, দেন ইট উইল বি কল্ড লাইট রেন। যদি প্রতি ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 2.5 মিলিমিটার টু 7.5 মিলিমিটার হয়, দেন ইট উইল বি কল্ড মডারেট রেন। and if it is greater than 7.5 millimeter per hour, then it is called heavy rain. তাহলে আগামী দিনে যে জস ঘূর্ণিঝড় আসছে, সেখানে কতটা বৃষ্টি হয়েছে তোমরা একটু ভেবে আলোচনা করে বলো, বা যখন নিউজ পেপারে পড়বে তখন সেটাকে রিলেট করিও যে মাঝারি না হালকা বৃষ্টিপাত কি ইত্যাদি ইত্যাদি। এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা কি না, সেটা হলো যে আমাদের ভারতবর্ষে তাহলে বাৎসরিক গড় বৃষ্টিপাত কত, গড় বর্ষণে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ কত ভারতবর্ষে? কারোর কোনো ধারণা আছে? কেউ কোনোদিন আবহাওয়ার নিউজ গুলো ফলো করো? স্যার 150 থেকে 180 সেন্টিমিটার। 150 থেকে 180 সেন্টিমিটার, বাপরে, ভাসিয়ে দিলে। অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল না, তাও কাছাকাছি আছে, কারণ বাকিরা কি বলেনি। ঠিক আছে, চলো, তাও ভালো আইডিয়া, গুড গেস। রেনফল ফর দা entire country is estimated as 118.3, কাছাকাছি গেছিলে, ঠিক আছে, 118.3 সেন্টিমিটার। another crucial point in terms from the point of view of MCQ. okay, so যে পয়েন্ট গুলো বলছি সেগুলো কিন্তু প্লিজ একটু বোল্ড করে নিও। নাও এবারে আমার একটা সেকেন্ড কোয়েশ্চেন, ভারতবর্ষের কি সর্বত্র সমান পরিমাণের বৃষ্টিপাত হয়? ভারতবর্ষের সর্বত্র কি সমান পরিমাণের বৃষ্টিপাত হয়? না স্যার, ভারতের সব থেকে না বেশি স্যার, না। বৃষ্টিপাত কোথায় হয়? মৌসুমী রাম। সব থেকে বেশি বৃষ্টিপাত মেঘালয় মৌসিনরাম, ঠিক। আর সব থেকে কম কোথায় হবে? স্যার, রাজস্থান। রাজস্থান, থর নাকি? ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে এবার একটা আইডিয়া করা যাক। কি বলছে যে a few heavy spells of rain contribute nearly 90% of the total rainfall. A few heavy spells of rain contribute nearly 90% of total rainfall. Okay, while average rainfall of the country is about 118 centimeter, average annual rainfall varies from 10 centimeter in the western desert to 1100 centimeter in the northeastern region.
দেখো পশ্চিমে ওয়েস্টার্ন ডেজার্ট, যেটাকে আমরা গুজরাটের থর এই রিজিয়ন গুলো বলছি, ঠিক আছে? ভারতবর্ষের ম্যাপে যদি দেখি, ঠিক তো, এটা পশ্চিম প্রান্ত। আবার সেভেন সিস্টার স্টেট কোন দিকে, স্টেট গুলো কোন দিকে? হ্যাঁ, কি বললেন? ভারতবর্ষে যে পূর্ব গুজরাটের দিকে। সম্পূর্ণ এরিয়াটা আছে সেটা পশ্চিম দিকে রয়েছে। ব্যাস, ভারতবর্ষের পূর্ব দিকে যে মেঘালয়, মৌসিনরাম এগুলো রয়েছে সেটা কোন দিকে রয়েছে? ইস্টার্ন সাইডে। তাহলে ইস্টার্ন সাইডে বৃষ্টিপাতের পরিমাণ 1100 সেন্টিমিটার পর্যন্ত হয়। whereas আমার পশ্চিম দিকে মানে ওয়েস্টার্ন ডেজার্ট, পশ্চিমের মরুভূমি অঞ্চলে, পশ্চিম দিকের যে মরু অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 10 সেন্টিমিটারের কাছাকাছি। আমার এই সর্বসাকুল্যে এই যে এদের যে অ্যাভারেজ যদি আমি করি তাহলে 118 আসবে, ঠিক আছে? তার মানে ভারতবর্ষে যে হেভি স্পেলস অফ রেন কন্ট্রিবিউট নিয়ারলি 90% অফ দ্য টোটাল রেনফল। এই কথাটার মানে কি না, ভারতবর্ষে টিপিক্যাল কয়েকটা ইনস্ট্যান্স, মানে 100 বার যদি ভারতে বৃষ্টিপাত হয় তাহলে যে 118 সেন্টিমিটারের যে গড় বৃষ্টিপাত, সেটা 90টা বৃষ্টিপাতের মধ্যেই আমরা পেয়ে যাই। বুঝতে পারলাম? মানে যা ম্যাক্সিমাম রেনফল সেটা হেভি অ্যামাউন্টের 90% রেনফলের মধ্যে আমরা পেয়ে যাই। ওকে, more than 50% rain occurs within 15 days and less than 100 hours in a year. ঠিক আছে? আমাদের ভারতে সর্বসাকুল্যে যতটা পরিমাণ বৃষ্টিপাত হয় তার অর্ধেক বৃষ্টিপাত 15 দিন 100 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। টিপিক্যাল 50% অফ দ্য রেন অকার্স উইদিন 15 ডেজ, মানে 15 দিন ছড়ে যদি আমার সারা বছরে ভারতে 118 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা গড়পড়তা হিসাব বলছি আমি, তাহলে গড়পড়তায় 118 50% মানে 54 সেন্টিমিটার, মানে আমি 50 সেন্টিমিটারই ধরলাম। তাহলে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত অল ওভার দ্য ইন্ডিয়া হ্যাপেন্স উইদিন 50 ডেজ, 15 দিনের মধ্যেই 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে যায়। দ্যাট ইজ মূলত 100 ঘন্টার কাছাকাছি সময়, ঠিক আছে? মানে যে মুখ্যত বর্ষাকাল, মানে আমাদের সারা ভারতবর্ষে যত পরিমাণ বৃষ্টিপাত হয় বর্ষাকালে, আমি যদি 3 মাস জুন থেকে সেপ্টেম্বর, এই 3 মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাসের মধ্যে যদি আমি ধরি, তাহলে 4 মাসের মধ্যে 15 দিন 100 ঘন্টা একটা যে ক্রুশিয়াল পিরিয়ড আছে ধরবো, সেই সময়টাতেই আমার ভরা বর্ষার সময় মোটামুটি 50 সেন্টিমিটার বৃষ্টিপাত ভারতবর্ষে হয়ে যায় অল টোটাল, ঠিক আছে? তো এখান থেকে আমরা মূলত পেয়ে যাই যে ইরিগেশনের মেন রিকোয়ারমেন্ট কি ছিল। ইরিগেশনের মেন রিকোয়ারমেন্ট ছিল যে ভারতবর্ষে জল অপ্রতুল, বা তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আনটাইমলি রেইনফল, এবং যতটা বৃষ্টিপাতের প্রয়োজন সেই সময় বৃষ্টিপাত হচ্ছে না। আনটাইমলি রেনফল কেন কথা বলবো, কারণ হচ্ছে যে আমার 50 সেন্টিমিটার বৃষ্টিপাত তো হচ্ছে, কোনো একটা ফসলের জন্য 40 সেন্টিমিটার বৃষ্টিপাত আমার প্রয়োজন, কিন্তু সেটা যে সময় আমি দরকার হওয়াটা সেই সময় না হয়ে অন্য একটা সময় বৃষ্টিপাতটা হয়ে যাচ্ছে। মানে মুখ্যত আমাদের ভারতবর্ষে সারা বছর বৃষ্টিপাত না হয়ে একটা পার্টিকুলার সময়, খুব কম সময়ের জন্য গোটা বৃষ্টিটা ঢেলে যাচ্ছে, ঠিক আছে? সো দিস ইজ দ্য মেইন প্রবলেম। তো যাই হোক, তো এই গেল গোড়ার কথা। এবার সেকেন্ড ফর্ম অফ প্রেসিপিটেশন। তো ফার্স্ট ফর্মস অফ প্রেসিপিটেশন হচ্ছে আমাদের রেনফল, সেকেন্ড ফর্মস অফ প্রেসিপিটেশন ইজ ড্রিজল। ওকে, বাংলাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতও বলতে পারো। কি এটা না, ফাইন স্প্রিঙ্কল অফ নিউমারাস water droplet of size less than 0.5 millimeter and intensity less than 1 millimeter per hour, and intensity less than 1 millimeter per hour. This is called drizzle, ঠিক আছে?
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলে তুমি বুঝতেও পারো না অনেক সময় যে বৃষ্টি আদৌ পড়ছে কিনা, তাই না? ইন্টেন্সিটি এতটাই কম, কাজে তোমরা এটা ইজিলি রিলে করতে পারবে। না, দিস ড্রপস আর so small that they appear to float in the air, ঠিক যেন হাওয়াতেই ভেসে রয়েছে, ফ্যাক্ট। নাও কামস গ্লেজ। Number 3 form, third form of precipitation is glaze. What is glaze? When rain or drizzle comes in contact with cold ground 0 degree Celsius temperature, the water drops freezes to form ice coating called glaze or freezing rain। কি হচ্ছে না, যদি কোথাও টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এবং সেই সমস্ত শীত প্রধান জায়গাতে যদি বৃষ্টিপাত হয়, তাহলে এরকম ঘটনা দেখা যায় যে বৃষ্টি তো পড়ছে জলের আকারে, জলের ফোঁটা হিসেবেই পড়ছে, বাট মাটি যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কাছাকাছি এতটাই ঠান্ডা আছে, তো সেই জন্য মাটির সংস্পর্শে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, বরফে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, সো when rain or drizzle comes in contact with the cold ground, thanda mati 0 degree Celsius temperature, the water drops freezes to form ice coating rain. This is called glaze or freezing rain. Primarily ইন্ডিয়াতে কম দেখা যায়, বাট মেনলি দেখা যায় কোথায় না, যে সমস্ত শীত প্রধান জায়গাগুলো। নাও হেল, বাংলাতে কি বলি আমরা হেলকে? শিলাবৃষ্টি। তো হেল কাকে বলবো না, হেলে শিলাবৃষ্টি। তো এইখানে কি গল্প হয় না, এখানে হয় মূলত irregular pellets or lumps of ice, সাইজ কত? গ্রেটার দেন 8 মিলিমিটার। রেনের সাইজ কত ছিল? 0.5 মিলিমিটারের থেকে বড়, বাট 6 মিলিমিটারের থেকে ছোট। ঠিক আছে, আর ড্রিজল কি? ড্রিজল হচ্ছে 0.5 মিলিমিটারের থেকে ছোট হবে, ওয়াটার ড্রপলেট। আর লাইট রেন কাকে বলবো না, যদি আমার 2.5 মিলিমিটার পার আওয়ার এই রেনফল ইন্টেন্সিটি নিয়ে বৃষ্টিপাত হয়। আর মডারেট কি? 2.5 মিলিমিটার পার আওয়ার টু 7.5 মিলিমিটার পার আওয়ার। আর ভারতবর্ষে অ্যাভারেজ বৃষ্টিপাতের পরিমাণ কত? 118.3 সেন্টিমিটার অ্যানুয়াল অ্যাভারেজ রেনফল। এন্ড লাস্ট পোর্শন ইজ কল্ড স্নো। সো হোয়াট ইজ ইট? স্নো হচ্ছে তুষারপাত। তো এবারে স্নো রিলেটেড দুটো ক্রুশিয়াল ইনফরমেশন হচ্ছে টিপিক্যাল ডেন্সিটি কি না, স্নো এর ঘনত্ব মূলত 0.06 গ্রাম পার সেন্টিমিটার কিউব টু 0.15 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, having average density 0.1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, ভারতে কোথায় স্নোফল প্রাইমারিলি হয়? ইন ইন্ডিয়া, typically occurs in Himalayan region. ওকে, হিমালয়ের পার্বত্য অঞ্চলে টিপিক্যালি স্নোফল হয়ে থাকে। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। এক নম্বর হচ্ছে স্নো, জলের ঘনত্ব কত, ডেন্সিটি কত, ওয়াটার ডেন্সিটি কত, ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, স্নো এর ডেন্সিটি কিন্তু 0.06 থেকে 0.15 গ্রাম পার সিসি, মানে
জলের থেকে স্নো অনেক হালকা, আমরা অ্যাভারেজ ডেন্সিটি ধরে নিই 0.1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, স্নো এর ডেন্সিটি বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, টিপিক্যালি 0.06 থেকে 0.15। বাট যেটা মনে রাখার বিষয় যে জলের থেকে বরফ হালকা, তাই জলের উপরে ভাসে, তাই তো না? এখনো অবধি আমরা যা যা বললাম সেখান থেকে কারোর কোনো বক্তব্য থাকলে বলুন। বলো, এখনো অবধি কোনো বক্তব্য আছে তো বলো। কোনো জায়গায় কোনো বক্তব্য আছে না এগো? এগোন স্যার। নাও দ্য ক্রুশিয়াল পয়েন্ট, যে প্রথমত হচ্ছে যে ভারতবর্ষে একটা জিনিস আমরা এখানে অবজার্ভ করার মতন, যে ভারতবর্ষে সর্বত্র সমান পরিমাণের বৃষ্টিপাত তো হয় না স্যার। ঠিক আছে, মানে ভারতবর্ষের পশ্চিম অঞ্চলে যদি ডেজার্ট অঞ্চলে যদি 10 সেন্টিমিটার বৃষ্টি হয় সারা বছরে মাইন্ড ইট, তাহলে আমার যেগুলো নর্থ ইস্টার্ন স্টেট সেখানে হচ্ছে 1100-র কাছাকাছি। এবং তাহলে এতটা ভেরিয়েশন, 10 থেকে 1100, হিউজ অ্যামাউন্টের ভেরিয়েশন। তো এই যে হিউজ অ্যামাউন্টের ভেরিয়েশন, সেটাকে মানে ডিল করা চারটিখানি ব্যাপার নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন রকমের। তাহলে এবারে আমার কাছে মেইন চ্যালেঞ্জ কি? মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমরা বৃষ্টিপাতটাকে মাপবো কিভাবে, এটা হচ্ছে আমার কাছে সেকেন্ড চ্যালেঞ্জ। সো মেজারমেন্ট অফ রেনফল, মেজারমেন্ট অফ রেনফল। সো আমরা বৃষ্টি কিভাবে মাপবো? তোমরা এতক্ষণ অব্দি যে সমস্ত গল্পগুলো হলো তার ভিত্তিতে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বৃষ্টিপাতকে আমরা এখন অব্দি কিসের ভিত্তিতে লিখছিলাম? যে অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল ইজ 118.3 সেন্টিমিটার। বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কত? মিলিমিটার। এবার আমার একটা কোশ্চেন, যে বৃষ্টি কি একটা ফ্লুইড? ঠিক, ফ্লুইড। আমরা এটাকে ভলিউম অর্থাৎ আয়তনের টার্মসে এক্সপ্রেস না করে মিলিমিটার সেন্টিমিটার এই টার্মসে এক্সপ্রেস করছি। কখনো এটা অবজার্ভ করেছো? তো এটা তো অবভিয়াসলি অবজার্ভ করেছো যে বৃষ্টিপাত সবসময় সেন্টিমিটার মিলিমিটারে মাপা হয়। তো ফার্স্ট কোয়েশ্চেন, কিভাবে? একটা তরল, বৃষ্টিপাত তো মূলত তরলেরই প্রবাহ নাকি, ফ্লুইডের প্রবাহ তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে তাও আমরা সেন্টিমিটার মিলিমিটার ইত্যাদিতে ভাবছি কেন? কারো কোনো গেস? কি কারণ বা কারণ যাই হোক, মানে আমি বলছি যে কি মনে হয় যে কি বেনিফিট হতে পারে বা এর একটা মোটিভেশন? নির্দিষ্ট এরিয়া বেসিসে হয়। আয়তনের জন্য হয়তো। বুঝতে পারলাম না, বলো। স্যার বৃষ্টির একটা এরিয়া জুড়ে আর কি পড়ছে, সেই যে আয়তন, বৃষ্টির এক একটা কণার, এই জন্য হয়তো। বৃষ্টি একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে পড়ছে, বৃষ্টির আয়তন। মানে স্যার কোন একটা বৃষ্টির জল ফোঁটা যখন স্যার, জল পড়ছে স্যার মেঘ থেকে, তখন স্যার ও কতটা ঠিক আয়তন বা কতটা এরিয়াতে এসে স্যার ও পড়ছে, সেই একটা বিন্দু, সেইটাকে স্যার মেজারমেন্ট আমরা হিসেবে করছি। আর স্যার যেটা যখন অন্য একটা সার্বিক অংশ জুড়ে পড়ছে, তখন স্যার সেটাকে সেন্টিমিটার হিসেবে মেজারমেন্ট করা হচ্ছে। লিটারে তো মেজারমেন্ট করা যাবে না, ওরকম করে তো বালতি ধরে মেজারমেন্ট করা যাবে না। আমার মনে হয় মেজারমেন্ট করা যাবে না, আমার মনে হয়, ঠিক জানি না। স্যার জলের লেয়ার মেজার করবো মানে। আচ্ছা ঠিক আছে, so, আমি আমি একটা সিম্পল আইডিয়া দাও, যে আমি যদি জিজ্ঞেস করি যে বৃষ্টিপাত আমি মাপবো কিভাবে, তো তোমাদের কি মনে হয় বৃষ্টিপাত কিভাবে মাপা যেতে পারে? আমি ধরো সিম্পল সাজেশন চাইছি। স্যার রেন গেজ। রেন গেজ কি জিনিসটা? ওই একটি কাঁচের পাত্র মতো হয়। দেখেছো রেন গেজ? হ্যাঁ স্যার স্যার। ওটাতে জল ওটা পড়ে দেখি। দিয়ে ওটা কতটা উঠলো ওই জলটার হাইটটা মাপে, ওটা এভাবেই মাপা হয়।
একটা নির্দিষ্ট টাইমে স্যার জলটা কতটা ভর্তি হয় হুম, সেটা থেকে। একটা নির্দিষ্ট টাইমে জলটা কতটা ভর্তি হয়, কিভাবে ভর্তি হয়? আচ্ছা, বৃষ্টি পড়লে ওখানে মাপা হয় যে 24 ঘন্টায় কতটা হলো। হুম, 24 ঘন্টায় কতটা হলো কোথায় আছে, সিউড়িতে? সিউড়িতে কোথায় আছে জানি না। এই তোমার তো জানা উচিত। আমাদের এখানে ইরিগেশন না আচ্ছা, আমি জানি না, দেখিনি কোনোদিন তো। দেখনি? আহ, একটা কাঁচের ইয়ে রয়েছে যে ছাদে থাকে একটা, ওটা তাই? কি জন্য জানি না। ওই স্যার আমাদের বাইরে যে অফিসটা রয়েছে যেন বাবাদের অফিসটা, ওইখানে উপরে ওই ব্যালকনির মধ্যে রাখা থাকে এরকম একটা উপরে ইয়ে টাইপের রড টাইপের ঝোলানো আছে। So precipitation is expressed in terms of depth. স্যার আপনি যেটা কোশ্চেনটা করেছিলেন ওটা কি লেয়ারের সাথে, জলের লেয়ারের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত? জলের লেয়ারের সাথে বলতে মানে স্যার ওই প্রেসিপিটেশন, ঠিক আছে লাস্টের একবার এটা নিয়ে আলোচনা হবে। প্রেসিপিটেশন ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ ডেপথ, ওকে, টু হুইচ rainfall water would stand on area if all the rain were collect on it. Chalo. Precipitation is expressed in terms of depth to which rainfall water would stand on the area if all the rain were collected on it. ঠিক আছে, চলো একটা কথা বলো। সেটা হচ্ছে ধরো তোমার বাড়িতে, বা ঠিক আছে চৌবাচ্চা, সে ফর এক্সাম্পল একটা চৌবাচ্চা আছে, ঠিক আছে? তো এই যে চৌবাচ্চার উপরে তুমি বৃষ্টি দিলে বা জল পড়লো, ঠিক আছে? এই চৌবাচ্চা থেকে কোথাও কোনো বেরোবার জায়গা নেই, তাই এই চৌবাচ্চাটা সার্বিকভাবে জলপূর্ণ হতে থাকলো। তো সার্বিকভাবে যদি চৌবাচ্চাটা জলপূর্ণ হয়, তাহলে এই চৌবাচ্চাটাতে কিছু পরিমাণ একটা জলের ডেপথ পাবো। এবার সেই ডেপথের সঙ্গে যদি আমি চৌবাচ্চার ক্ষেত্রফলে ক্রস সেকশনের এরিয়াটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমি ও স্যার এতক্ষণ বুঝতে পারলাম স্যার, ইজিলি কনভার্ট করা যাবে লেন্থ, তাই ইজিলি এরিয়াটা জানলে আমি শুধুমাত্র হ্যাঁ ভলিউম থেকে, করলে ভলিউমটা পেয়ে যাবো, দ্যাটস ইট। এই জন্য স্যার কনভার্ট করা হয়। বাস, এত প্রশ্নের উত্তরই নাই, ঠিক না? সো আমি যদি এর উপরে জল ঢালি, তো জল ঢালে কি হবে, আমি একটা ডেপথ পাবো। সো আমি এই ডেপথের সঙ্গে এরিয়াটা গুণ করে দেবো। এবার এর পেছনে একটা কারণ আছে। কেন কারণ আছে? হোয়াট ইজ দ্য মোটিভেশন? আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য মোটিভেশন। প্রথম মোটিভেশন হচ্ছে যে ধরো আমি যে এরিয়া, ধরো এই হচ্ছে আমার এরিয়া, ওকে, দিস ইজ মাই এরিয়া। তুমি একটা কথা বলো, এই এরিয়া ধরো আমার সিউড়ি শহরের ক্ষেত্রফল, ধরো দ্য এন্টায়ার এরিয়া, এটা হচ্ছে আমার সিউড়ি শহরের ক্ষেত্রফল। আমি এই পয়েন্টে একটা বৃষ্টি মাপার যন্ত্র লাগিয়েছি, শুধু একটাই লাগিয়েছি ধরো। তো আমি এখন এই একটা মাত্র রেনফল গেজের মানে যে যন্ত্রের মাপবো, সেই রেনফল গেজে কতটা জল জমেছে, সেই জমাটার সঙ্গে এই গোটা সিউড়ি এরিয়াটা আমার জানা আছে, গুণ করে দিলাম, সিউড়ি শহরের টোটাল বৃষ্টিপাত পেয়ে গেল। ফ্যাক্ট, কত ইজি না? কিন্তু এইখানে একটা বিষয় নিয়ে ভাবার আছে, এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা একবার করবো, জাস্ট আমি মানে ফুড ফর থট, মানে ভাববার জন্য বললাম, যে সারা সিউড়িতে কি সেম অ্যামাউন্টের বৃষ্টিপাত তুমি এক্সপেক্ট করতে পারো ফর অন এ গিভেন টাইম? এরকম তো বর্ষাকালে আকছাড় হয় যে তিলপাড়াতে বৃষ্টি হচ্ছে, মসজিদ মোড়ে কিছুই নেই, হাটজন বাজারে কিছুই হচ্ছে না। বর্ষার মেঘ যেখানে দাঁড়ায় সেখানেই বৃষ্টিপাত হয়। ভারতবর্ষে মূলত বৃষ্টিপাতটা সীমাবদ্ধ হচ্ছে বর্ষাকালে মূলত, তাই না? তাহলে এইখানে একটা সমস্যাও আছে, যে তুমি কোনো একটা জায়গাতে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই জিনিসটা যদি তুমি মাপো, সেটা
যেখানে মাপার যন্ত্রটা প্রতিস্থাপিত সেই জায়গার আশপাশের অঞ্চলের জন্য তো সত্য হতে পারে, কিন্তু সার্বিক অঞ্চলটার জন্য কতটা সত্য সেইটা নিয়ে কিন্তু ভাবার বিষয় রয়েছে। এই বিষয়টাকে আমরা কিভাবে ডিল করি। ওকে, সো দিস ইজ আ কোয়েশ্চেন। যাই হোক, তো সেটা নিয়ে আমরা আনসার দেবো একটু পরে, বাট ফর দ্য টাইম বিং আমরা কি বললাম না, মেজারমেন্ট অফ রেনফল কি না, precipitation is expressed in terms of depth to which the rainfall would stand on area if all the rainwater were collected on it. যদি সারা অঞ্চল জুড়ে বৃষ্টিপাতটাকে আমি কালেক্ট করতে পারতাম, তাহলে আমার সেই অঞ্চলটাতে যতটা ডেপথ হতো বৃষ্টিটার, সেইটাই হচ্ছে আমার বেসিক্যালি ডেপথ অফ রেনফল। সো এবারে যদি আমি বলি ভারতবর্ষে কত পরিমাণে কত ভলিউমের বৃষ্টিপাত হয়েছে, তাহলে ভারতের এরিয়া ইন্টু 118.3 সেন্টিমিটার। বুঝতে পারলাম? ওকে, নাও দ্য সেকেন্ড টার্ম। Terms such as pluviometer, beautiful question for MCQ. Pluviometer, ombrometer, আলাদা করে বোল্ড করে লিখবে, ombrometer and heightometer. Okay, heightometer. Also sometimes used to designate rain gauge. রেন গেজ কি জিনিস না, রেন গেজ হচ্ছে বৃষ্টি মাপার যন্ত্র। বৃষ্টি মাপার এই রেন গেজকে আমরা অনেক সময় প্লুভিওমিটার নামেও চিনি, অম্ব্রোমিটার বলেও চিনি, হাইটোমিটার বলেও চিনি। ঠিক আছে, সো যদি আমি বলে দিই প্লুভিওমিটার ইজ ইউজড টু মেজার ড্যাশ রেনফল, অম্ব্রোমিটার ইজ ইউজড টু মেজার রেনফল, হাইটোমিটার অলসো ইউজড টু মেজার রেনফল। ওকে, এমসিকিউ পারপাসে ভাইটাল কোশ্চেন হিসেবে ট্রিট হয়। এনিওয়ে, সো রেন গেজ কি জিনিস একটু পরে দেখছি আরো ডিটেলসে। রেন গেজ essentially consists of a cylindrical vessel assembly. Cylindrical vessel মানে ওকে, এই জিনিসটাকে বলা হয় সিলিন্ডার, মানে শঙ্কু, এই চোঙাকার, সরি, cylindrical vessel assembly kept in the open, ফাঁকা জায়গাতে রাখা হয়, যেটা টু কালেক্ট রেন। মানে বৃষ্টিতে তুমি যদি বালতিও রেখে দাও তাহলেও কিছু এসে যায় না, কিন্তু সেটা একটা সিলিন্ড্রিক্যাল হতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে না, ব্যাপারটা মানে ড্রাম টাইপের জিনিস হতে হবে, আর কিছুই না, বাট ফাঁকা জায়গা। মাইন্ড ইট, কেপ্ট ইন দা ওপেন। এবার এর কিছু মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট গুলো আমাদের জানতে হবে। ওকে, the rainfall catch of the rain gauge is affected by its exposure condition. ওকে, এই যে চোঙাকার যে ভেসেল মানে পাত্র হিসেবে ধরে নাও এখানে। সো এই যে সিলিন্ড্রিক্যাল ভেসেলটা রয়েছে, সেই সিলিন্ড্রিক্যাল ভেসেলটার রেনফল ক্যাচ মানে কতটা রেনফল সংগ্রহ করবে, সেইটা ডিপেন্ড করছে এক্সপোজার কন্ডিশন মানে তুমি কোথায় এটাকে রেখেছো। ঠিক আছে, তুমি কোনো একটা এমটি স্পেস বা ওপেন জায়গাতে না রেখে যদি একটা
কি বলবো গাছের তলায় রেখে দাও, অধিকাংশ জলটা ইন্টারসেপ্টেড হবে কার দ্বারা? গাছের দ্বারা। এর আগের দিন আমি ইন্টারসেপশন লস হালকা করে বলেছি। সো ইন্টারসেপশন লস মানে কি, যে বৃষ্টিটা গাছ বা বিল্ডিং ইত্যাদি অবজেক্টের দ্বারা বাধা প্রাপ্ত হওয়ার কারণে মাটিতে এসে পৌঁছতে পারছে না, সেটা হচ্ছে ইন্টারসেপশন লস। ঠিক আছে, সো এটা তখন ওই বৃষ্টিটা কালেক্ট করতে পারবে না, স্বাভাবিকভাবে কম রিডিং দেখাবে, সেই জন্য আমরা ওপেন স্পেস প্রেফার করি। ঠিক আছে, নাও for setting up a rain gauge, following considerations are important. কি কি কনসিডারেশন প্রয়োজন, কোন জায়গাতে আমরা রেন গেজ ইনস্টল করব, সেইটা আমাদের কাছে এবারে দেখার বিষয়। প্রথম, কোথায় রেন গেজ ইনস্টল করব? প্রথমেই বলা হয়েছে যে দ্য গ্রাউন্ড মাস্ট বি লেভেল, একটা প্লেন গ্রাউন্ডে ইনস্টল করতে হবে, এমন গ্রাউন্ডে করা যাবে না যেখানে আনডিউলেশন অর্থাৎ এবড়ো খেবড়ো জমিতে করা যাবে না। দ্য গ্রাউন্ড মাস্ট বি লেভেল, the ground must be level, and in the open okay ফাঁকা জায়গাতে লেভেল গ্রাউন্ডে আমরা এটাকে ইনস্টল করব। and the instrument must present a horizontal catch surface. What is horizontal catch surface? Okay, আমি ধরো একটা ভেসেল লাগালাম যেটা কাইন্ড অফ সিলিন্ড্রিক্যাল, বাট এর ক্যাচ সারফেসটা লাইক দিস, মানে বৃষ্টি পড়ছে এই বরাবর। ওকে, সো দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড এমনি লাগাতে হবে যাতে এটা সিম্পলি সার্কুলারই হয়। এই তেরচা করে কাটা এরকম একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল নিয়ে কাজ হবে না কিন্তু। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, the gauge must be as near to the ground as possible. রেন গেজকে মাটির যতটা কাছাকাছি থাকা সম্ভব কাছাকাছি থাকতে হবে। কেন? টু রিডিউস উইন্ড ইফেক্ট, বাট it must be sufficiently high to prevent splashing and flooding. Okay, splashing and flooding etc. কি বলছে এখানে? এটা বলছে যে আমার রেন গেজটাকে ইনস্টল করব গ্রাউন্ড লেভেলের কাছাকাছি জায়গাতে, ঠিক আছে, কিন্তু গ্রাউন্ডের মধ্যে একটা গাড্ডা করে যদি আমি রেন গেজটাকে এই লেভেলে এর ক্যাচ সারফেসটা রাখলাম, কেন আমি গ্রাউন্ড লেভেলের কাছাকাছি এটাকে ইনস্টল করব? কারণ হচ্ছে যাতে উইন্ডের যে ইফেক্ট, কারণ বৃষ্টির সময় যে ঝড় দেয় তার ফলে কি হবে না, বৃষ্টিগুলো যাতে ভার্টিক্যালি মাটির কাছাকাছি অংশে গ্রাউন্ড লেভেলের কাছাকাছি অংশে উইন্ডের ভেলোসিটি অনেক কম হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য যত উচ্চতা বাড়বে হাই রাইজে, যত উচ্চতা বাড়তে থাকে তত উইন্ডের ভেলোসিটিও বাড়তে থাকে। সেই জন্য আমরা মাটির কাছাকাছি ইনস্টল করব, বাট এট দ্য সেম টাইম আমরা মাটির এতটাই কাছাকাছি রাখবো না যাতে করে বৃষ্টির জল যখন এর মধ্যে পড়ছে তখন এই গোটা জায়গাটা এমনও পসিবিলিটি হয় যে এই জায়গাটা ফ্লাড হয়ে গেছে, পুরোপুরি জলে ওভার ড্রেন হয়ে গেছে এবং এই জলটাও গিয়ে আবার এখানে উপচে পড়ছে।
ওকে, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে কি একটা মডারেট হাইটে লাগবো, যেখানে আমার উইন্ডের ইফেক্টও পড়বে না বিশেষ, এবং অ্যাট দ্য সেম টাইম যেখানে ফ্লাডিং বা স্প্ল্যাশিং হওয়ারও কোনো পরিবর্তন থাকবে না। স্প্ল্যাশিং মানে ছলকে যাওয়া, ঠিক আছে? মানে এইখানে ধরো বৃষ্টির জল যখনই পড়ে তখন এই জায়গার মাটিগুলো ক্ষয়ে যায় এবং বৃষ্টির জলটা ছলকে যায় কিছুটা। সো দিস টাইপ অফ প্রবলেম ডাজ নট ইভেন অ্যারাইজ। ওকে, নাও third recommendation: the instrument must be surrounded by an open fenced area of at least 5.5 meter by 5.5 meter। অর্থাৎ আমি এইটা হচ্ছে আমার গ্রাউন্ড, ওপেন গ্রাউন্ড, লেভেল গ্রাউন্ড, এইখানে আমি আমার রেন গেজটা ইনস্টল করেছি। সো এই রেন গেজ ইনস্টল করার জায়গাতে আমি এই রেন গেজের চারপাশে 5.5 মিটার বাই 5.5 মিটারের একটা ফেন্সিং করব। 5.5 মিটার বাই 5.5 মিটারের একটা ফেন্সিং করব। কেন 5.5 মিটার বা 5.5 মিটার ফেন্সিং করব? যাতে কোনো জানোয়ার এসে এই জায়গাটাতে এই জিনিসটাকে ডিস্টার্ব না করতে পারে, সেই জন্য বেড়া দিতে হয়। ঠিক আছে, ওপেন খালি জায়গাতে রাখছি আমি, জিনিসটা কেয়ারও তো নিতে হবে প্রপার। আর কি? নো অবজেক্ট, 4 নম্বর পয়েন্ট, নো অবজেক্ট should be nearer to the instrument than 30 মিটার। কি বলেছে না, এই যে রেন গেজটা রয়েছে, রেন গেজের 30 মিটারের কাছাকাছি যেন আর কোনো কিছু অবজেক্ট না থাকে, বিল্ডিং, গাছপালা, কিচ্ছু না। এখান থেকে 30 মিটারের ব্যবধান অব্দি যেন কিচ্ছু না থাকে, কমপ্লিটলি ক্লোজ বোথ দ্য সাইড। এই ইয়ে থেকে চারদিকে যেন কিচ্ছু না থাকে, কিচ্ছু অবজেক্ট প্রেজেন্ট না থাকে এই জিনিসটার চারপাশে। ঠিক আছে, যেমন এখন হিউম্যান টু হিউম্যান 6 মিটার ডিস্টেন্স, লাইকওয়াইজ 30 মিটার অব্দি, 30 মিটার মাইন্ডেড মানে 100 ফিট অ্যারাউন্ড। সো এত দূর অব্দি কিচ্ছু যেন না থাকে। তারপরে বলা হলো কি না, 30 মিটার মানে অনেকটাই জিনিস। বাই দ্যাট টাইম যদি আমার এইখানে মাঝখানে 30 মিটারের আগে কোনো একটা বিল্ডিং বা কোনো একটা গাছ রয়ে গেছে যেটাকে আমি ডেফিনেটলি কাটতে চাইছি না, তাহলে সেক্ষেত্রে কি বললো, বলছে ওকে ঠিক আছে, তাহলে 30 মিটার রাখতে হবে না, তুমি অন্তত 2 টাইমস দ্য হাইট অফ দি অবস্ট্রাকশন গ্যাপিং থাকুক। হাইট অফ দি অবস্ট্রাকশন অর্থাৎ কি না, এইখানে যদি আমার রেন গেজটা থাকে, ওকে, এই রেন গেজ থেকে আমার যদি এইখানে একটা বড় গাছ আছে, ঠিক আছে, এই বড় একটা গাছ আছে ধরো, তাহলে এই গাছটার উচ্চতা ধরে নিলাম আমি 15 ফিট, ওকে, 15 ফিট ধরো গাছটার উচ্চতা। তাহলে 15 ফিটের যদি গাছটার উচ্চতা হয়, তাহলে আমি দেখে নেব যে আমার রেন গেজ থেকে এই গাছটার দূরত্ব অ্যাটলিস্ট 30 ফিট আছে কিনা। 30 বিকজ 2 into 15 ফিট, ওকে, দিস অ্যামাউন্ট অফ ডিস্টেন্স মাস্ট ইট হ্যাভ। ওকে, রেন গেজ থেকে এর ডিস্টেন্স, যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টের হাইটের অ্যাটলিস্ট যেন ডাবল হয়, ট্রিপলও হতে পারে, বাট অ্যাটলিস্ট যেন ডাবল হয়। আদারওয়াইজ 30 মিটারের একটা ওপেননেস। নাও রেন গেজ টিপিক্যালি 2 টাইপের হয়, ওকে, 2 টাইপের। এক নম্বরের নাম হচ্ছে নন রেকর্ডিং গেজ। ওকে, ভারতবর্ষে, ইন্ডিয়াতে প্রাইমারিলি ইউজড হয়, যে সব থেকে বেশি ইউজড হয়, এক্সাম্পল সাইমন্স গেজ। ওকে, ভারতবর্ষে যে রেন গেজটা ইউজ হয়। ওকে, নাও সেকেন্ড টাইপ, অবভিয়াসলি রেকর্ডিং গেজ।
ওকে, রেকর্ডিং গেজের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে টিপিং বাকেট। টিপিং বাকেট প্রত্যেকটা নিয়ে আলোচনা ডিটেলসে করা সিলেবাসের স্কোপের বাইরে, তাও কিছুটা ভিজুয়ালাইজেশনের জন্য করতে হবে। ঠিক আছে, টিপিং বাকেট টাইপ তোমাদের সিলেবাসে শুধুমাত্র নামগুলোর কথা বলা আছে। টিপিং বাকেট টাইপ। সেকেন্ড ওয়ান ওয়িং বাকেট টাইপ। ওয়িং বাকেট টাইপ। থার্ড ওয়ান ন্যাচারাল সাইফন। ন্যাচারাল সাইফন সব থেকে ক্রুশিয়াল। ওকে, কারণ ইন্ডিয়াতে ন্যাচারাল সাইফনটা ইউজ হয়। ওকে, ন্যাচারাল সাইফন এটাকে also known as aka also known as this is also known as float type gauge. Float type gauge. Float type gauge. ठीक है, বলো এখনো অব্দি যা যা বক্তব্য রেখেছি সেগুলো সম্পর্কে কোনো বক্তব্য আছে কিনা বলো। রেন গজ আমাদের সিউড়িতে কোথায় লাগানো আছে বললেন না? তিলপাড়াতে আছে। তিলপাড়াতে আছে, ছবি দেখাবো আজকে। সো রেন গেজের কি কি মানে ইনস্টলেশনের জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা বোঝা গেল। রেন গেজ কে আরো কি কি নামে আমরা চিনি সেইগুলো সম্পর্কে বোঝা গেল। কি কি নামে চিনি আমরা রেন গেজের? আরো কি কি নাম রয়েছে? ওই যে স্যার প্লুভিওমিটার, অম্ব্রোমিটার, এইগুলো। কি? অম্ব্রোমিটার আর প্লুভিওমিটার। স্যার হাইড্রোমিটার, প্লুভিওমিটার। প্লুভিওমিটার না, প্লুভিওমিটার। ঠিক আছে, কি নাম? প্লুভিও, নট প্লুভ। PLUVIO, প্লুভিওমিটার। স্যার ওইটাই বললাম, প্লুভিও। আচ্ছা, যাই হোক, তো ভুল করেছি শুনতে। এনিওয়ে, তো দু টাইপের জিনিস হয়। এক নম্বরের নাম হচ্ছে নন রেকর্ডিং আর এক নম্বরের নাম হচ্ছে রেকর্ডিং। সো নন রেকর্ডিং ভার্সেস রেকর্ডিং এর পার্থক্য কি বলো? কি আইডিয়া, কি মনে হয়? নাম শুনে কি মনে হয়? স্যার রেকর্ডিং মানে ডাটাটা থাকবে, আর যেটা নন রেকর্ডিং সেই ডাটাটা হয়তো থাকে না বেশি। সেটা তো বেশি থাকবে না। ঠিক আছে, চলো দেখা যাক কি রকমের জিনিস, কি হাবি হাবি। ওকে, ওকে, তো এইটা হলো আমাদের সাইমন্স গেজ। সাইমন্স গেজ কার উদাহরণ? নন রেকর্ডিং এর। মনে থাকবে, সাইমন্স গেজ নন রেকর্ডিং এর উদাহরণ, নন রেকর্ডিং রেন গেজ। তার মানে এখানে ডেটা তো থাকবে না। কি করলাম আমি? এটা খোলা মাঠে এই যন্ত্রটাকে ইনস্টল করেছি। সেই খোলা মাঠের কি কি বৈশিষ্ট্য? স্নেহা সাও দু তিনটা বৈশিষ্ট্য বলো। স্নেহা আছো না নেই? হ্যাঁ স্যার। বলো কি কি বৈশিষ্ট্য, যে খোলা মাঠে যে আমরা রেন গেজটা ইনস্টল করেছি সেখানে কি কি বিশেষ বিষয় আছে, মানে কি কি ফ্যাক্টর মাথায় রাখতে হবে? স্যার পারবো না। এই একটু আগেই তো বললাম, ছিল না নাকি সে সময়? না স্যার, আমার নেটটা আজকে একটু প্রবলেম করছে। সৃজনী আছে? হ্যাঁ স্যার। বলো স্যার ওটা কি কি 30 factor? মিটার ডিস্টেন্স রাখতে হবে চারপাশের জায়গা থেকে, আর একটা বর্ডার দিতে হবে 5.5 বর্ডার মিটার দিতে ইন্টু হবে না, 5. ফেন্সিং করতে হবে, বেড়া দিতে হবে। স্যার আর কি? লেভেল গ্রাউন্ডে আর ফাঁকা মাঠে লেভেল করে রাখতে হবে। হ্যাঁ, লেভেল করে নয়, লেভেল গ্রাউন্ডে মানে ফাঁকা মাঠে। গ্রাউন্ডটা লেভেল করে। হ্যাঁ,
ঠিক আছে। সো রেন গেজের কি কি জিনিস আছে? এক নম্বর হচ্ছে রেন গেজে, এইটা হচ্ছে সাইমন্স গেজ এর নাম। কি বৈশিষ্ট্য? এক নম্বর হচ্ছে এটা মাটি থেকে কতটা উপরে আছে বাবু? 305 মিলিমিটার। ওকে, অল ডাইমেনশনস আর ইন মিলিমিটার ইফ নট মেনশনড ড্রয়িং এর কথা। সো মাটি থেকে 305 মিলিমিটার হাইটে আমার রেনফল কালেক্ট হচ্ছে। কি বলেছিলাম? গ্রাউন্ডের খুব কাছাকাছিও না, আবার গ্রাউন্ড থেকে খুব উপরেও না, কারণ উইন্ডের এফেক্ট আছে। ওকে, সেকেন্ড পয়েন্ট। সো একটা ডাইমেনশনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, কোশ্চেনে ভালো রকম ভাবে আসে, অন্তত পিএসসি তে তো আসেই, পিএসসি এসএসসি তে আসে। ওকে, সাইমন্স গেজের ডাইমেনশন। সো 305 মিলিমিটারে এটা সেট আপ করা হয়। 2 নম্বর হচ্ছে এটা একটা কি, এটা দেখেই বুঝতে পারছো এটা একটা বেসিক্যালি ওপেন সিলিন্ড্রিক্যাল ভেসেল। ওকে, ওপেন সিলিন্ড্রিক্যাল ভেসেল যার মধ্যে একটি বোতল ভরা আছে এবং এই বোতলের মুখে একটি ফানেল ফিট করা আছে। এবং এই যে ক্যাচ এরিয়া, ক্যাচিং স্ট্রিপ যেটা রয়েছে আমার এই সিলিন্ড্রিক্যাল ভেসেলের মাথায়, যেটা ডায়ামিটারটা সেটা হচ্ছে 127 মিলিমিটার। 127 মিলিমিটার মানে কত বাবু? 5 ইঞ্চেস। ঠিক আছে, 5 ইঞ্চি। এটা একটা মেটাল কন্টেনার, এটা হচ্ছে একটা মেটালের কন্টেনার। সো মেটাল কন্টেনারে যেটা কংক্রিট ব্লকের মধ্যে গাঁথা আছে। ঠিক আছে, এই কংক্রিট ব্লকের ডাইমেনশন কত? 600 বাই 600 বাই 600। তার মানে এইটা হলো 600, দিস ইজ 600, দিস ইজ অলসো 600, এবং যেটা চওড়া সেটাও 600। ঠিক আছে, এইটা হলো কালেক্টিং বটল। এই কালেক্টিং বটলে এইখান থেকে যে বৃষ্টিপাতটা আসে সেই বৃষ্টিপাতটা এই ফানেলের থ্রু দিয়ে এখানে জমা হয়। ঠিক আছে, এইবারে তোমার এটা ফাইনালি তুমি প্রত্যেক দিন কটার সময় রিডিং নেওয়া হয় না? প্রত্যেক দিন সকালবেলায় 8:30টার সময় রিডিং নেওয়া হয়। এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কনভেনশন। 8:30টার সময় রিডিং নেওয়া হয় প্রত্যেক দিন। এবারে ধরো তুমি একটা ওপেন গ্রাউন্ডে এই যন্ত্রটা, সাইমন্স গেজটা ইনস্টল করে রেখেছো। এইবারে আজকে কত তারিখ? 22 তারিখ, তাই তো? ওকে, সো ধরো 21/5/21 সালে, হ্যাঁ মানে গতকাল ধরো সারাদিনে 3 PM নাগাদ বৃষ্টিপাত শুরু হলো। ওকে, 3টের সময় বৃষ্টিপাত শুরু হলো, 7 PM পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। মডারেট বৃষ্টিপাত হয়েছে, হেভি রেন হয়নি, বলেই দিলাম, টেকেন ফর গ্রান্টেড। ওকে, তুমি 22 তারিখে 22/5/21 সালে, মানে 21 তারিখের পরের দিন অর্থাৎ আজকে সকালবেলায় 8:30টার সময় যাবে, এই বোতল থেকে জল কতটা দাঁড়িয়েছে সেই ডেপথটা মেজার করবে। ধরো এতটা পরিমাণে জল দাঁড়িয়েছে, ওকে, জল কালেক্ট হয়েছে, এই ডেপথটা মেজার করবে। ইউ উইল মেজার দিস, ধরো এক্স, তুমি বলে দেবে x সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল 21/5/2021 সালে। ওকে, 21 তারিখে x সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তুমি 22 তারিখে মানে পরের দিন সকাল 8:30টার সময় মেজার করবে এবং তারপরে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার যেদিন আমার বিশাল পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সেদিনে কি হবে? ধরো এই বোতলটা ছাপু ছাপু হয়ে ভরে গেল, এটা তো হতেই পারে, পসিবল তো? যদি হিউজ অ্যামাউন্টের বৃষ্টি হয় সারাদিন ধরে তাহলে তো বোতলটা ভরেই যাবে। তাহলে কি করব? সেক্ষেত্রে আমরা ফ্রিকুয়েন্ট মেজারমেন্ট করি। ফ্রিকুয়েন্ট মেজারমেন্ট মানে ঘন ঘন, প্রত্যেক ঘন্টাতে আমরা মেজারমেন্ট করব, এবং সেই প্রত্যেক ঘন্টাতে যত পরিমাণ বোতলে জল ধরছে সেই ডেটাগুলো, ধরো সেদিন হিউজ অ্যামাউন্টের বৃষ্টিপাত হয়েছে। ওকে, তো আমি কি করলাম? ওই 21 তারিখের ডেটা আমি নিচ্ছি। 21/5/2021 তারিখে আমি 4টের সময় গেলাম, 4টের সময় দেখলাম x1 সেন্টিমিটার জল আছে। 5টার সময় গেলাম, তখন দেখলাম x2 সেন্টিমিটার রিডিং আছে। এমনি করে করতে করতে লাস্ট যে রিডিংটা হবে সেটা কিন্তু হবে বাবু পরের দিন সকালবেলায় 8:30। ঠিক আছে, 22 তারিখে। ওকে, 22/5/21 পরের দিন 8:30 পর্যন্ত নিয়ে সেই রিডিংটা ধরো y সেন্টিমিটার বা xn সেন্টিমিটার। সো ফাইনালি আমার কত পরিমাণে বৃষ্টি হয়েছে 21 তারিখে? টোটাল বৃষ্টিপাত হয়েছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস আবি। ঠিক আছে, টোটাল যা যা বৃষ্টিপাত এসছে সেটা যোগ করো। ঠিক আছে স্যার, বলো। স্যার বলছিলাম যে 21 তারিখে যখন থেকে বৃষ্টিপাতটা শুরু হোক, আমি কি 21 তারিখে 8:30টার পর থেকে মাপটা শুরু করবো না 8:30টার আগে শুরু করতে পারি?
না, 8:30 ইজ দ্য কনভেনশনাল টাইম। ঠিক আছে, 8:30টার সময় আমি ফাইনাল রিডিং নেব। না না 8:30টার স্যার, সময় আমি না স্যার, ফাইনাল ফাইনাল রিডিং রিডিং এর নেব। কথা ফাইনাল রিডিং এর কথা বলছি না স্যার। ফাইনাল রিডিংটা তো নেবো 22 তারিখে। আর 21 তারিখে যখন থেকে বৃষ্টি শুরু হচ্ছে তখন থেকে নেবো, নাকি সেদিনও আর 8:30টার পর থেকে নিতে হবে? দেখো, তোমার যদি বৃষ্টি শুরু হয়, ঠিক আছে, ধরো 21 তারিখ সকালবেলায়, মানে পরপর বৃষ্টিপাত হচ্ছে, 21 তারিখ বৃষ্টি হচ্ছে, 22 তারিখ বৃষ্টি হচ্ছে, 23 তারিখ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, 20 তারিখেও বৃষ্টি হচ্ছে, তোমার তো ধরো বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। ধরো 20 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে, 23 তারিখ অব্দি বৃষ্টি চলে যাচ্ছে, ঠিক আছে। তোমার তো এই গ্যাজেটটা ওখানে বাইরে বসানোই আছে। তুমি তো মেজার করতে শুরু করবে আলাদা করে তাই নয়, তুমি প্রত্যেক দিন ডেটা নেবে, প্রত্যেক দিনই ডেটা নেবে। তুমি প্রত্যেক দিন 8:30টার সময় ফাইনাল রিডিং নেবে। 21 তারিখ সকাল 8:30টার সময় যে ফাইনাল রিডিংটা পেলে সেইটা করেসপন্ডিং টু 20 তারিখের রেজাল্ট। 22 তারিখ পরের দিন 22 তারিখ তুমি সকাল 8:30টার সময় যে রিডিংটা পাবে সেটা করেসপন্ডস টু 21 তারিখের রেজাল্ট। 23 তারিখ তুমি সকাল 8:30টায় যে রিডিংটা পাবে সেটা করেসপন্ডস টু 22 তারিখের রেজাল্ট। বুঝতে পারলাম? জিনিসটা তো রয়েছে, জিনিসটা প্রত্যেক দিনই হ্যাঁ তুমি স্যার, রিডিং নিয়ে যাবে, বাট হ্যাঁ স্যার, হ্যাঁ 8:30টার স্যার, সময় বুঝলাম। তুমি যে রিডিংটা পাবে সেটা করেসপন্ডস টু ফাইনালি তার আগের দিনের রেজাল্ট। বুঝলে? হ্যাঁ স্যার, বুঝলাম। মানে অর্থাৎ যদি ধরো তোমার ভোরবেলায় 20 তারিখ যদি কি বলবো বেলা 2টোর সময় বৃষ্টিপাত হচ্ছে এবং খুব হালকা দুলকি চালে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে তোমার 22 ঘন ঘন বৃষ্টিপাতের রিডিং নেওয়ার দরকার নেই, বাট তুমি ওই রিডিংটাকে ফাইনালি টেক আপ করবে 21 তারিখ। কারণ ওটা এই ইয়েটাতে তো জল কালেক্ট হতেই থাকছে, তাই না? তুমি হয়তো রিডিংটা নিতে যাচ্ছ না ছাতা মাথায় করে বাইরে বৃষ্টিতে, রাইট? হ্যাঁ স্যার। বাট এ কালেক্ট করতেই থাকছে না। আচ্ছা, এইবারে বলছে কি না, এই যে রিসিভিং ভেসেলটা গ্রাজুয়েটেড সিলিন্ডার থাকবে, ওকে, এইখানে সিলিন্ডারে গ্রাজুয়েশন থাকবে প্রপারলি, যাতে তুমি রিডিংটা মেজার করতে পারো ওখানে। আর কি হবে না, এর অ্যাকিউরেসি কত? এর অ্যাকিউরেসি হচ্ছে 0.1 মিলিমিটার, মানে যথেষ্ট পরিমাণে অ্যাকিউরেট। 1 মিলিমিটার চোখের দেখায় বোঝা মুশকিল, 0.1 মিলিমিটার পর্যন্ত কিন্তু এর অ্যাকিউরেসি রয়েছে ডেপথ মেজারমেন্টের, রেনফল ডেপথ মেজারমেন্টের ক্ষেত্রে। ওকে, সো দিস ইজ কল্ড সাইমন্স গেজ। It is a non-recording type of rain gauge. Now, এটা another type of rain gauge. এটা দেখে বুঝতে পারছো যে এর সঙ্গে একটা ডিজিটাল সিস্টেম জড়িত আছে, ঠিক আছে। মানে তুমি ডিজিটাল সিস্টেম জড়িত থাকার অর্থ কি, এটা কিছু ডেটা রেকর্ড করতে পারবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারবে তুমি ঘরে বসো বা ল্যাবে বসো, আলাদা একটা কন্ট্রোল রুম বানিয়ে। ধরো এটা হচ্ছে আমার ফাঁকা মাঠ, এই ফাঁকা মাঠে এইখানে রেন গেজটা বসানো আছে, এখানে তুমি একটা আলাদা চেম্বার, যেমন গার্ড রুম থেকে সেমনি একটা কন্ট্রোল ইউনিট খুলে দিলে, সেই কন্ট্রোল ইউনিটে বসে বসে তুমি কম্পিউটার মনিটরে দেখছো এখানে কি রিডিং আসছে। ওকে, দিস টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট ইজ পসিবল টু ক্রিয়েট। এই টাইপের রেন গেজ গুলোকে বলা হয় রেকর্ডিং রেন গেজ। এই রেন গেজটার নাম হলো টিপিং বাকেট। স্পেশালিটিটা একটু পরে বলছি। টিপিং বাকেট, ঠিক আছে। 3টে নাম বলেছিলাম মূলত। 1 নম্বর হচ্ছে টিপিং বাকেট, ওয়েইং বাকেট এন্ড ন্যাচারাল সাইফন টাইপ। টিপিং বাকেট রেন গেজ হচ্ছে এটা। ভালো করে দেখো, সেটা হচ্ছে এখানেও একটা ফানেল টাইপের জিনিস থাকে, এই ফানেলের থ্রু দিয়ে বৃষ্টিপাত এসে পৌঁছাচ্ছে। ওকে, এর মেকানিজমটা বুঝতে পারছো? এইখানে এই বাহুতে 2বার মতন কালেক্ট হওয়ার পরে অটোমেটিক্যালি টিপ করে যাচ্ছে। ওকে, এই ইয়েটা, এই সিস্টেমটা ম্যাগনেটিক সিস্টেমে আছে, টিপ করে যাচ্ছে। একবার এখানে 2টো ফোঁটা পড়ছে, আবার টিপ করে গেল, এখানে 2টো ফোঁটা পড়ছে। ওকে, এখানে যে 2টো ফোঁটা পড়ছে, এখানে আমি একটা কালেক্টিং সিস্টেম লাগিয়ে রেখেছি, এখানে জলটা এসে পড়বে এখান থেকে, প্লাস এখানেও একটা কালেক্টিং সিস্টেম থাকবে, যে এখান থেকে জলটা যখন এ টিপ করবে তখন এই জলটা এখানে এসে পড়বে। সো আলটিমেটলি আমি এখানে যেটা মেজার করি এবং এইখানে কতটা বৃষ্টিপাত এসছে সেটা কালেক্ট হচ্ছে ডিজিটাল সিস্টেমের থ্রু দিয়ে। যেটা মনে রাখার বিষয় ইন টার্মস অফ ইউর এমসিকিউ, আদারওয়াইজ ফর দ্য সিলেবাস পোর্শন এখানে শুধু তোমাদের নামটা জানার কথা। টিপিং বাকেট রেন গেজ gives rainfall intensity directly. Rainfall intensity directly. এই যে একটু আগে আমরা দেখলাম না রেনফল ইন্টেন্সিটির ভিত্তিতে আমরা ভাগ করেছি,
রেনফল ইন্টেন্সিটি ডাইরেক্টলি দিয়ে দেয় টিপিং বাকেট টাইপ রেন গেজ। ঠিক আছে, বাট এইখানে কিন্তু আদারওয়াইজ আমরা কিন্তু পেতাম না। Now, these are another two types of rain gauge. এই ভদ্রলোকের নাম হচ্ছে ওয়িং বাকেট। ওয়িং বাকেট আর এর নাম হচ্ছে ন্যাচারাল সাইফন টাইপ। ন্যাচারাল সাইফন টাইপ, সাইফন টাইপ, ওকে, ন্যাচারাল সাইফন টাইপ or float type rain gauge, float type rain gauge, ওকে, float type rain gauge। মাথায় একটা চৌঙ্গাকার ক্যাপ টাইপের সিস্টেম আছে, এইটাকে যদি আমি খুলে নিই তাহলে জিনিসটা এরকম, ওকে, সিলিন্ড্রিক্যাল ভেসেল, সেই সিলিন্ড্রিক্যাল ভেসেলই থাকবে, বাট মাথায় একটা টুপি টাইপের থাকে। এটাকে যদি খুলে না হয় তাহলে জিনিসটা এমনি, মানে বেসিক্যালি এইটা হচ্ছে এমনি টাইপের দেখতে। ঠিক আছে, এইবারে যেটা বলার বিষয় যে ওয়েইং বাকেট এন্ড ন্যাচারাল সাইফন টাইপের মধ্যে কি বিষয়, এরা দুজনে প্রথমে আগে বলে দিই যেটা ক্রুশিয়াল বিষয়। সো ওয়েইং বাকেট এন্ড ন্যাচারাল সাইফন টাইপের এই দুটোই আমাদেরকে রেনফল মাস কার্ভ দেয়। ওকে, রেনফল মাস কার্ভ কি জিনিস একটু পরে বলছি। রেনফল মাস কার্ভ, মাস কার্ভ, রেনফল মাস কার্ভ ডাইরেক্টলি প্রোভাইড করে। রেনফল মাস কার্ভ কি জিনিস একটু পরে আমি বলছি। এই দুটো গ্যাজেট থেকে আমরা রেনফল মাস কার্ভ পাই। আচ্ছা, যাই হোক, তো ওয়িং বাকেটের কি তাৎপর্য দেখো, এখানেও একটা ফানেল রয়েছে, ঠিক আছে, এখানেও একটা ফানেল রয়েছে, এখানেও একটা ফানেল রয়েছে। তো এইখানে জল আসবে, বৃষ্টিপাত আসবে, সেই বৃষ্টিপাত আসার সঙ্গে সঙ্গে কি হবে, এইখানে ভালো করে অবজার্ভ করো, যদি আমার এখানে বৃষ্টিপাত আসে তাহলে সেই বৃষ্টিপাতের জলটা আমার এই কালেক্টিং বাকেটে যাবে। কালেক্টিং বাকেটে যত বেশি বৃষ্টির জল আসবে তত এর কি হবে, ওয়েট বাড়বে। ফ্যাক্ট, এর যদি ওয়েট বাড়ে তাহলে এর নিচে কি আছে, স্প্রিং টাইপের অ্যারেঞ্জমেন্ট আছে। এর নিচে দেখো এটা স্প্রিং টাইপের অ্যারেঞ্জমেন্ট, ঠিক না, এটা স্প্রিং। সো কি হবে, এর উপরে ওয়েট বাড়লে এটা গ্র্যাজুয়ালি নিচের দিকে বসতে থাকবে, এটা গ্র্যাজুয়ালি নিচের দিকে নামতে থাকবে। ওকে, এটা নিচের দিকে নামতে থাকবে। সো এটা যদি নিচের দিকে নামতে থাকে তাহলে কি হচ্ছে, এইখানে একটা মেকানিজম করা আছে, এই মেকানিজমের থ্রু দিয়ে একটা আর্ম রয়েছে, দেখতে পাচ্ছ, এটা একটা আর্ম, এর সঙ্গে পেন ফিট থাকে, এর সঙ্গে একটা পেন থাকে অ্যাটাচড। সেই পেনটা গ্র্যাজুয়ালি কি হয় না, এটা যত বসতে থাকবে তত এটার মুভমেন্ট হবে, এটা উপরের দিকে উঠতে থাকবে। এবং এই রোটেটিং যে আর্মটা আছে, সেই রোটেটিং আর্ম, এখানে একটা গ্রাফ পেপার ফিট করা আছে, বুঝতে পারছো, এখানে একটা গ্রাফ পেপার ফিট করা আছে। এই রোটেটিং আর্মে পেন ধরা থাকে, ঠিক আছে, মেকানিজম আছে। এই রোটেটিং আর্মের সঙ্গে যে পেনটা ধরা থাকে, এখানে গ্র্যাজুয়ালি ওয়েট বাড়ার জন্য এই জিনিসটা বসতে থাকে, এবং এই বসতে থাকার জন্য স্প্রিং এর উপর চাপ দেয়। স্প্রিং এর উপর চাপ দেওয়ার ফলে এইখানে যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, সেই অ্যারেঞ্জমেন্টের সঙ্গে থাকা অ্যাটাচড পেন রেকর্ডিং বাহুটা এখানে যে গ্রাফ পেপারটা ফিট থাকে, সেই গ্রাফ পেপারের উপরে একটা কিছু প্লট করে, সেই প্লটটাই হচ্ছে ওয়িং বাকেট দ্বারা পাওয়া রেনফল মাস কার্ভ। ওকে, সিমিলারলি এখানেও অন্য একটা জিনিস এরকমই একটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে, বাট এখানে মেনলি সাইফন টাইপের অ্যারেঞ্জমেন্ট করা থাকে। এইটা আমাদের ইন্ডিয়াতে মোস্টলি ইউজড হয়। ঠিক আছে, ওয়িং বাকেট কিছুটা আইডিয়া পেলে কি হলো? হ্যাঁ স্যার, ওয়িং বাকেটে ফানেল দিয়ে জলটা কালেক্ট করে এই বাকেটে আসবে, এই বাকেটটা গ্র্যাজুয়ালি ভারী হবে, জল যত আসবে তত ভারী হবে। সেই ভারী হওয়ার জন্য স্প্রিং এর চাপ পড়বে এবং এইটা নিচের দিকে বসতে থাকবে, এই বাকেটটা বসতে থাকবে নিচের দিকে। তার ফলে এইখানে যে সিস্টেম অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্টের সঙ্গে একটা আর্ম আছে, বাহু আছে, সেই বাহুর সঙ্গে একটা পেন ধরা থাকে। সেই পেনটা মুভমেন্ট, লিভার সিস্টেমে মুভমেন্ট করবে, এবং এখানে একটা গ্রাফ পেপার লাগানো থাকে, সেই গ্রাফ পেপারে পেনটা যত বসতে থাকবে, স্প্রিং অ্যাকশনের জন্য বসতে থাকবে যত, তত এর ওরিয়েন্টেশন চেঞ্জ হতে হতে অটোমেটিক্যালি একটা গ্রাফ বানিয়ে দেবে। এইভাবে জিনিসটা তৈরি করা হয়। সিমিলারলি এখানেও একই জিনিস, এখানেও দেখো একটা ড্রাম আছে, সেই ড্রামের গায়ে গ্রাফ পেপার ফিট করা আছে। এখানে এগুলো হচ্ছে কালি, ঠিক আছে, এই পেন গুলোর কালি আছে এখানে।
সো এখানেও গ্রাজুয়ালি যখন জল পড়বে এখানে ভরতে থাকে তখন এর সঙ্গে একটা অ্যাটাচড সিস্টেমে গ্রাফ এখানে প্লট করে। যাই হোক, বেশি ডিটেলসে এটা নিয়ে যেতে পারবো না, কারণ শুধু না আমি স্যার drawing আজকের জন্য এতটাই থাক না স্যার, আর নিতে পারছি না কঠিন হয়ে যাচ্ছে। স্যার, মাথা ব্যথা করছে। যা, ইয়ারফোন স্যার অতক্ষণ ধরে গুঞ্জা আছে। বেশিক্ষণ আর বলবো না, আর 5-7 মিনিট টাইম দাও, ঠিক আছে? শেষটা করে নি এই জিনিসটা, 5-7 মিনিট। ঠিক, আর বেশিক্ষণ বলবো না। চলো, রেন গেজ নেটওয়ার্ক কি জিনিসটা, কি বোরিং লাগছে? না স্যার, তেমন না। না স্যার, বোরিং লাগেনি, বাট মাথা ব্যথা স্টার্ট হয়ে গেল স্যার। আচ্ছা, স্যার ঠিক একবার আছে। ওই ছবিটা দেখিয়ে দিন স্যার, রেনবোর ছবিটা দেখিয়ে দিন একবার। কোনটা দেখালাম তো? স্যার ওই যে তিলপাতে যেটা লাগানো আছে ওটা দেখান। তিলপাড়ার ছবিটা খুঁজতে হবে, দাঁড়াও পেলে দেখিয়ে দিচ্ছি। আজকে ঠিক নয়, আছে। পরের দিন দেখিয়ে দেবো না হয়। আচ্ছা, রেন গেজ নেটওয়ার্ক। সো রেন গেজ নেটওয়ার্ক কি বলছে? সিন্স দ্য ক্যাচিং এরিয়া মানে যতটা এরিয়া জুড়ে আমার একটা রেন গেজ যতটা ক্ষেত্রের বৃষ্টিপাত কালেক্ট করতে পারছে। একটা রেন গেজ তো আমার এত বড় এরিয়া জুড়ে যদি থাকে, সেখানে এই পয়েন্টটাতে রেন গেজ আছে, তার মানে এই রেন গেজটা তো প্র্যাকটিক্যালি এর কাছাকাছি অঞ্চলের বৃষ্টিপাতটাই ক্যাচ করতে পারছে। সো দিস ইজ দ্য ক্যাচিং এরিয়া অফ আ রেন গেজ is very small, compared to the aerial extent of a storm. মানে এই গোটা এরিয়াটা জুড়ে যদি ঝড় হয়, তাহলে সেই ঝড়টা ডেফিনেটলি এই গোটা এরিয়াটাতে ইউনিফর্মলি তো বৃষ্টিপাত ঘটিয়েছে, সুষমভাবে বৃষ্টিপাতের বন্টন ঘটিয়েছে, এটা তো আমরা বলতে পারি না, 1 নম্বর। এবং এই যে আমার এটা রয়েছে রেন গেজটা, তার যে ক্যাচ এরিয়া সেটা তো খুবই ছোট অ্যাজ কম্পেয়ার টু দ্য এরিয়া অফ দ্য ক্যাচমেন্ট। সো আমাদেরকে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে অনেকগুলো রেন গেজ আমরা এই এরিয়াটাকে কভার করতে পারে, সেরকম ভাবে বসাই, বা কতগুলো রেন গেজ এই এরিয়াটাতে যে বৃষ্টিপাত গুলো হবে সেই বৃষ্টিপাতের সঠিক মান নির্দেশ করার জন্য যথেষ্ট হবে সেইটা বুঝতে পারি। সেই নিয়ে আমাদের রেন গেজ নেটওয়ার্কের কনসেপ্ট অ্যারাইজ করেছে। অর্থাৎ এই গোটা এরিয়াটাতে যা বৃষ্টিপাত হয়েছে সেটাকে কারেক্টলি রিফ্লেক্ট করানোর জন্য আমার কতগুলো রেন গেজের প্রয়োজন, কোথায় রেন গেজ গুলো বসাবো, তাদের যে একটা নেটওয়ার্ক, তাদের যে একটা জাল বিন্যাস যে তৈরি করা উচিত, সেইটা নিয়ে আমরা এবারে আলোচনা করতে যাচ্ছি। বেশিক্ষণ সময় এটাতে আমি নিচ্ছি না আপাতত, ঠিক আছে? সো স্ট্রং, so since the catching area of a rain gauge is very small compared to the aerial extent of a storm, it is obvious that to get a representative picture of storm over a catchment, the number of rain gauges should be as large as possible, ठीक है? WMO, World Meteorological Organization recommends
the following densities কি রেকমেন্ড করেছে? 1 নম্বর, in flat regions of temperate Mediterranean and tropical zones ideal one station for 600 থেকে 900 কিলোমিটার স্কয়ার। Sir, ideal? আইডিয়াল হচ্ছে ওয়ান স্টেশন ফর 600 থেকে 900 কিলোমিটার স্কয়ার। অ্যাকসেপ্টেবল হচ্ছে ওয়ান স্টেশন ফর 900 থেকে 3000 কিলোমিটার স্কয়ার। ওকে, প্রসঙ্গত টেম্পারেট জোন কাকে বলে, মেডিটারেনিয়ান জোন কাকে বলে, ট্রপিক্যাল জোন কাকে বলে? বলো বর্ষা, কাকে বলে? কাকে বলে? পারবো না। পারবে না? মেডিটেরিয়ান মানে মেরু অঞ্চল। আর মেরু temperate অঞ্চল। আর টেম্পারেট মানে? টেম্পারেট জোন মানে যেটা উষ্ণতম জায়গা। টেম্পারেট মানে জায়গা যেগুলো উষ্ণতম জায়গা। আচ্ছা সুরজ। হ্যাঁ স্যার বলুন। স্যার টপিক্যালটা স্যার জানি, ইকুয়েটর বলো। দিয়ে যে সব রিজন গুলো থাকে ওটাকে বলে টপিক্যাল রিজন। মেডিটারেনিয়ান মানে জানো না? ইংলিশ মিডিয়ামের ছাত্র নাকি তুমি? স্যার আমি 10th এর পরে গেছিলাম। দ্রাঘিমা রেখা। বলো। দ্রাঘিমা অঞ্চল। দেখি কৃষ্ণ কি বলছে, তারপরে বলছি আমি। কৃষ্ণ হ্যাঁ স্যার বলো। বলুন স্যার। মেডিটেরিয়ান তো? মেডিটেরিয়ান মানে ওই সমুদ্র উপকূলবর্তী বা এরকম কিছু হবে। আচ্ছা ঠিক আছে, তাও মানলাম, চলো ঠিক আছে। ইন মাউন্টেনিয়াস রিজিয়ন অফ দ্রাঘিমা রেখা টেম্পারেট, নয়? বললাম। ঠিক আছে এটা ভূমধ্যসাগরীয় না? ধন্যবাদ ধন্যবাদ, বললাম তো ধন্যবাদ। নেটওয়ার্ক চলে গেছিল। ওকে, আমি প্রত্যেকটা এরিয়ায় বলছি। সো ইন মাউন্টেনিয়াস রিজিয়নস অফ টেম্পারেট মেডিটারেনিয়ান এন্ড ট্রপিক্যাল রিজিয়ন আইডিয়াল হচ্ছে ওয়ান স্টেশন ফর 100 থেকে 250 কিলোমিটার স্কয়ার, অ্যাকসেপ্টেবল হচ্ছে 250 থেকে 1000 কিলোমিটার স্কয়ার। ঠিক আছে। আর ইন এরিড and polar regions or polar zones one station for 1500 to 10,000 কিলোমিটার স্কয়ার এরিয়া। বাবারে বিশাল। ঠিক আছে, মানে একটা কান্ট্রিতে দুটো থাকলেই যথেষ্ট। ওকে, সো এটা কি, এটা হচ্ছে আমাদের পৃথিবী গোলক ফর্মে। নিরক্ষীয় রেখা কোনটা? 0 ডিগ্রি রেখা। এটার নাম কি? 0 ডিগ্রি রেখা, নিরক্ষ রেখা, তাই তো? ইকুয়েটর বলি ইংরেজিতে, ইকুয়েটর। ওকে, ইকুয়েটর মানে কি? নিরক্ষ রেখা, 0 ডিগ্রি। চলো ঠিক কত? 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি সাউথ। এদের কি বলে? কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি। ইংরেজিতে কি বলে?
ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। আর এর নাম কি? ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিয়ন, হ্যাঁ ক্যাপ্রিকন। ক্যাপ্রিয়ন নয়, ক্যাপ্রিকন। মকর রাশি জানো? জ্যোতিষশাস্ত্রে মকর রাশি আছে না, মকর, হ্যাঁ স্যার, মকর রেখা, কর্কট কর্কট রেখা, ক্যান্সার। ওকে, ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি, আর এটা মকর ক্রান্তি। ঠিক আছে, 23.5 ডিগ্রি। এই যে রিজিয়নটা রয়েছে, তার মানে 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ, এই রিজিয়নটাকে কি বলে? এই রিজিয়নটাকে বলে ট্রপিক্যাল রিজিয়ন, ট্রপিক্যাল রিজিয়ন। ওকে, কেন? 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ঠিক আছে, তারপরে কি আছে? 66.5 ডিগ্রি নর্থ, 66.5 ডিগ্রি সাউথ, এই রিজিয়নটাকে কি সরি, okay, this region is called temperate, temperate. Okay, ঠিক আছে, এই রিজিয়নটাকে বলা হয় টেম্পারেট। আর তারপরে এই রিজিয়নটাকে কি বলবে? পোলার। তাহলে পোলার কি? এইটা কি আমার, এই পয়েন্টটা হচ্ছে আমার 90 ডিগ্রি নর্থ, এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ। ওকে, সো এই রিজিয়নটা হচ্ছে পোলার রিজিয়ন, 66.5 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি, আর 66.5 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ। এই রিজিয়নটাকে বলা হয় আর্কটিক, সুমেরু, আর্কটিক, সুমেরু। আর ইংরেজিতে আর এই জায়গাটা বলা হয় অ্যান্টার্কটিক, কুমেরু, অ্যান্টার্কটিক। মাধ্যমিকে ছিল তো নাকি? অ্যান্টার্কটিক, কুমেরু। সো কি বলেছে? বলেছে ভূমধ্য সাগরীয়, মেডিটারেনিয়ান মানে হচ্ছে মূলত ভূমধ্য সাগরের কাছাকাছি যে রিজিয়ন গুলো রয়েছে সেগুলোকে। ঠিক আছে, তো এখানে কি বলেছে? 1 নম্বর হচ্ছে যে টেম্পারেট, টেম্পারেট মানে 23.5 ডিগ্রি নর্থ থেকে 66.5 ডিগ্রি ইয়ে নর্থ বা 66.5 ডিগ্রি সাউথ ইত্যাদি, এই লাইন, এই জোনটা। সো এই জোনে, মানে এই জোনে, এই জোনটাতে, এই জোনটাতে যদি আমার কোনো ফ্ল্যাট টেরেন, এই জোনটাতে অথবা এই জোনটাতে যদি আমার এখান থেকে এতটা, এই এতটা জোনের মধ্যে বা এতটা জোনের মধ্যে যদি আমার কোথাও ফ্ল্যাট টেরেন ইত্যাদি থাকে, যেখানে আমার কি বলবো, মডারেট বৃষ্টিপাত হয়, সেই সমস্ত জায়গাগুলোতে 600 থেকে 900 কিলোমিটার স্কোয়ার, প্রতি 600 থেকে 900 কিলোমিটার স্কোয়ারের জন্য একটা রেন গেজ যদি আমি দিই, একটা স্টেশন মানে একটা রেন গেজ, একটা রেন গেজ যদি আমি দিই তাহলে ঠিক আছে। কিন্তু যদি মাউন্টেনিয়াস রিজন, যদি পাহাড়ি অঞ্চল হয়, এবং সেটা এই রিজিয়নের মধ্যে, এই রিজিয়নের মধ্যে যদি পাহাড়ি অঞ্চল হয়, তাহলে আমাকে কিন্তু প্রতি 100 থেকে 250 কিলোমিটার জায়গার জন্য একটা নিদেন কক্ষে স্টেশন দিতেই হবে। ঠিক আছে, একটা নিদেন কক্ষে আমার স্টেশন মেনটেন করতেই হবে। সেটা হচ্ছে আইডিয়াল। এন্ড নাদার থিং ইজ দ্যাট অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল কি না, 250 থেকে 1000-এর মধ্যে একটা অ্যাকসেপ্টেবল। মানে কেন আমি এখানে দুটো প্যারামিটার রেখেছি, ওয়ান ইজ আইডিয়াল, অ্যানাদার ইজ অ্যাকসেপ্টেবল, এই দুটোকে আলাদা করে বলার কি কারণ? কারোর কোনো আইডিয়া আছে? এমন জায়গা হয়তো হতেই পারে, ঠিক আছে, এমন মানে বন্ধুর ভূপ্রকৃতি যেখানে হতেই পারে, বা আমার এমন একটা জায়গা এক্সিস্ট করতেই পারে যেখানে আমি পৌঁছাতেই পারছি না, রিচই করতে পারছি না, সেখানে আমার স্টেশন সেট করার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই। সেটা হতে পারে সেখানকার পরিবেশ আমায় পারমিট করছে না যে সেখানে আমি একটা রেন গেজ ইনস্টল করতে পারি, হতেই পারে। সো এরকম জায়গায় যদি থাকে তাহলে আমায় সেখানে ডেফিনেটলি আইডিয়াল, মানে 100 থেকে 250 স্কোয়ার কিলোমিটারে একটা রেন গেজ স্টেশন দিতে পারলাম না, এরকমও কেস হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমি অ্যাকসেপ্টেবলে যাব। মানে নিদেন পক্ষে আমি যদি 250 থেকে 1000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে একটা স্টেশন অন্তত প্রোভাইড করি, তাও ঠিক আছে, চলে যাবে। বাট আদর্শ হওয়া উচিত কি না, একটা স্টেশন পার 100 থেকে 250 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, এটা কে রেকমেন্ড করেছে? WMO। কার জন্য? WMO মানে কি? ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল অর্গানাইজেশন। আর কোন রিজিয়নে না, মাউন্টেনিয়াস জায়গাতে,
কেন? কারণ হচ্ছে পাহাড়ি এরিয়ায় বৃষ্টিপাতটা হয় বেশি, সমতল ভূমির থেকে পাহাড়ি এরিয়াতে তো বর্ষণ প্রবণ এরিয়া না, জলপাইগুড়ি, কার্শিয়াং এইসব সাইডে বৃষ্টি বেশি হয় দেখবে। ঠিক আছে, আর যদি ইন্ডিয়ান কনটেক্সটের কথা বলি, এটা গেল আমার ডাব্লিউএমও রেকমেন্ডেশন। যদি আমি ভারতের অ্যাজ পার আইএস 4987 হচ্ছে ইন্ডিয়ান কনটেক্সটে দেয়, তারা কি বলে গেছে? 1 নম্বর সহজ একবারে ইন প্লেন্স এরিয়া, ইন প্লেন্স মানে সমতল ভূমিতে কি বলেছে? 1 স্টেশন, এটা ভারতের প্রেক্ষিতে পটভূমিতে 1 স্টেশন পার 520 স্কোয়ার কিলোমিটার এরিয়া। দেখো ভারতের সঙ্গে এবারে কোথায় কোথায় টাসেল হয় সেগুলো দেখাবো। ইন region of average elevation of 1000 meter, 1 station per 260 to 290 স্কোয়ার কিলোমিটার। ওকে, আচ্ছা, আর কি? হিলি রিজিয়ন, যদি পাহাড়ি এরিয়া হয়, হিলি রিজিয়ন 1 স্টেশন পার 130 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, ইন্ডিয়ান কনটেক্সটে কি বলছে? ভারতের যা আবহাওয়া তার বেসিসে কি বলা হয়েছে? IS 4987 এ যদি পাহাড়ি রিজিয়ন হয় তাহলে 130 স্কোয়ার কিলোমিটারে একটা করে থাকবে। সেখানে এখানে কি বলেছে? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO কি বলেছে? না, WMO বলেছে যদি হিলি রিজিয়ন হয়, মাউন্টেনিয়াস রিজিয়ন হয়, তাহলে 100 থেকে 250 স্কোয়ার কিলোমিটারে একটা স্টেশন আমায় প্রোভাইড করতে হবে। whereas ইন্ডিয়া কি বলেছে? 1 স্টেশন পার 130 স্কোয়ার কিলোমিটার এরিয়া ভারতের প্রেক্ষিতে। ইন রিজিয়ন অফ অ্যাভারেজ এলিভেশন 1000 মিটার, 1 স্টেশন পার 260 থেকে 290, আর যদি সমতল ভূমি হয় তাহলে 520 স্কোয়ার কিলোমিটার 1 রিজিয়ন। এবার আমার সুরজকে লাস্ট কোশ্চেন আজকে, সেটা হচ্ছে ধরো আমার কাছে একটা সমতল ভূমিতে 1000 স্কোয়ার কিলোমিটার এরিয়া রয়েছে। সুরজ আমায় বলো, আমায় কটা মিনিমাম রেন গেজ প্রোভাইড করতে হবে? মাইন্ড ইট, দিস আর দ্য মিনিমাম রেন গেজ, মিনিমাম নাম্বার অফ রেন গেজ, মিনিমাম। ওকে, কটা রেন গেজ আমায় দিতে হবে? আমার কাছে 1000 স্কোয়ার কিলোমিটার এরিয়া রয়েছে, প্লেন এরিয়া ইন্ডিয়াতে। কোন এরিয়াতে স্যার? সমতল ভূমি রয়েছে ভারতবর্ষের বুকে 1000 স্কোয়ার কিলোমিটার তার এরিয়া, সেখানে বৃষ্টিপাত মাপার জন্য আমায় নিদেন পক্ষে কটা রেন গেজ বসাতে হবে? স্যার বলবো? বলো। স্যার দুটো। থ্যাংক ইউ। কেন? কারণ হচ্ছে 520 স্কোয়ার কিলোমিটার এরিয়ার জন্য আমায় একটা প্রোভাইড মিনিমাম করতে হবে। ঠিক আছে, সো আজকে আর আমি তোমাদের বিরক্ত করব না। থ্যাংক ইউ। কোনো স্যার এই পেজটা বক্তব্য একটু নামান তো স্যার, বলো। এই পেজটা একটু নামান। ওকে, ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিং অফ করছি। তাও তোমরা, আমি অ্যাটেন্ডেন্স নেবো, নিয়ে ছাড়বো। থ্যাংক ইউ। স্যার বলো। স্যার পেজটা একটু নামান। ঠিক আছে, আরেকটু স্যার, আরেকটুকু। হুম